দুজনে একটু বক বক করবো। এই বস চলে এসেছে, শিগগিরই পাঠিয়ে দাও। শ্রমিকদা, তুমি একটুখানি না আগে চলে আসো, ওপরের স্পেসটা যেন কম থাকে। দেখো তো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। উপরে স্পেস এমনিতেই বেশি আছে আমার তোমার থেকে। না ঠিক আছে। হ্যাঁ, তো এই যে সবাই মোটামুটি চলে, আচ্ছা সবাই শোনা যাচ্ছে তো? আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ 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 একদম শুনতে পাচ্ছি পরিষ্কার। আমার কথা শুনে যাচ্ছে অসীম? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। এখানে লিখে শঙ্কর পাল লিখেছে ঠিক আছে, অরুণিমাদিও আছে, সবাই আছে, বললো হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা আহ শ্রমিকদা, তুমি তো জানোই মোটামুটি, একটু তোমার ইয়েটা শুনি, তোমার কিছু কিছু ঘটনা ছোটবেলা থেকে আরম্ভ করে এখনকার অবধি, মানে আর্ট কলেজ, তারপর এই মিষ্টি লাগবে কিন্তু। হ্যাঁ আমি তো মিষ্টি তো। আহ, ছোটবেলার ঘটনা মানে আর্ট কলেজের সময় থেকে কলা ভবনে পড়ার সময় না, ঘটনা। তার আগে থেকে তুমি কোথায় থাকতে? ও কোথায় থাকতাম, কলকাতায় আমার জন্ম। হ্যাঁ কলকাতায় থাকতাম, দক্ষিণ কলকাতায় বিভিন্ন পাড়ায় থেকেছি ভাড়া বাড়িতে। কখনো পন্ডিটিয়া রোডে, ওইখানে আরেকটা কোথায় যেন থাকতাম ভুলে গেছি। মানে তারপরে বালিগঞ্জ প্লেসে, বালিগঞ্জ প্লেসে যখন এলাম, এটা একটু গুরুত্বপূর্ণ কারণ তখন আমার ওই স্কুলে ভর্তি হবার একটা ব্যাপার থাকে না তখন। হ্যাঁ পড়তাম তখন, বাড়িতে বাবা মা ভাবছেন যে এবার একটু ভর্তি করাতে হবে। আর একটু উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন একটা পরিবার ছিল। মানে স্কুল বলতেই যেমন হয় ইংরেজি মিডিয়ামে পড়ানো হবে, সেন্ট জেভিয়ার্সে পড়ানো হবে, সেন্ট লরেন্সে পড়ানো হবে, ডন বস্কোতে পড়ানো হবে। প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ভর্তির আবেদন করা হলো। প্রত্যেকটা জায়গায় আমাকে নিয়ে গিয়ে বাবাও সঙ্গে থাকতেন, ইন্টারভিউ হতো। আর ওই সাদা জোব্বা পরা ফাদারকে দেখে ভয় পেয়ে যেতাম, ভুলভাল উত্তর দিতাম। আর প্রত্যেকটা স্কুল থেকে ইন্টারভিউর পরে 2-3 দিনের মধ্যে একটা পোস্ট কার্ড আসতো যে দুঃখিত আপনার ছেলেকে নিতে পারছি না। এই করে করে সমস্ত ওই তথাকথিত নামকরা স্কুলগুলো আমাকে যখন বাতিল করলো, তখন বাবা একদিন সন্ধ্যেবেলা, এখনো মনে আছে, মনে আছে বলতে অত ছোটবেলা তো আমার মনে থাকার কথা নয়, যেহেতু এটা পরে আবার ওরা গল্প করেছেন বলে মনে আছে। বাবা বললেন কোথায় কোথায় আমরা যাচ্ছি, মানে মাকে বলছেন আরে আমাদের পাড়ায় তো একটা স্কুল আছে, আমি তো শুনেছি ওটার কথা কিন্তু খেয়ালই করিনি, একদম সামনে পাঠভবন। হ্যাঁ, তো ও পাঠভবন মানে একটা যেমন হয় মধ্যবিত্ত উচ্চাভিলাষী পরিবার, স্কুল বলতে যেরকম ধারণা বিশাল বড় মাঠ থাকবেই থাকবে এরকম কিছু নেই। হ্যাঁ, পাঠভবন একটা ভাড়া বাড়িতে হতো, মাঠ তো ছিলই না। আর কিন্তু বাবার বললেন না না না, এখানেই ভর্তি করাতে হবে। আর ক্লাস মানে আগের যে তথাকথিত নামী স্কুলগুলোর কোনোটাতেই হয়নি, যেহেতু বাবা রেগে গিয়ে বললেন ক্লাস 1টা তার মানে তোর ভাগ্যে নাই, ক্লাস 2তে ভর্তি করতে হবে। এবার কি অদ্ভুত ভাব। হ্যাঁ, তো তারপরে ক্লাস 2তে ভর্তির জন্য বাবা গিয়ে ওখানে আবেদন করে এলেন, তারপরে পরীক্ষা হলো এবং হয়েও গেল। কেউ জিজ্ঞেস করলেন না যে কেন আপনার ছেলে ক্লাস 1 পড়েনি বা ক্লাস 1 না পড়িয়ে একেবারে ক্লাস 2তে। কি দারুণ ব্যাপারটা। একটু আগেই দেখলাম অরুণিমাদি ঢুকলেন। হ্যাঁ, ওনার স্কুলেই তো পড়া, ওনাদের কাছেই ছবি আঁকার হাতে খড়ি উনি এবং গৌতম দা। তো যদিও গৌতম দাকে পেয়েছি অনেক পরে ক্লাস 5-এ উঠে, কিন্তু এই যে এটা আমার এখন ভাবলে খুব মজা লাগে যে কেউ এটা নিয়ে বিচলিত হয়নি যে একটা ছেলেকে দুম করে ক্লাস 2তে ঢুকিয়ে নিলাম যার ক্লাস 1-ই পড়ানি। হ্যাঁ, আচ্ছা অ্যাপ্লিকেশন করেছে, আচ্ছা ঠিক আছে ঢুকে যাও। হ্যাঁ, আমাকে তো করেনি, আমি বাবাকেও পরে জিজ্ঞেস করেছি, বাবা বললেন না করেনি। হ্যাঁ, কিন্তু ওখানে তো মানে বোঝাই যাচ্ছে কাগজ দেখে যে এই প্রথম স্কুলে পড়ছে, ক্লাস 1-এ কোথাও পড়েনি, ডাইরেক্ট 2তে। হ্যাঁ, তো এই যে খ্যাপামি গুলো, বাবাও খ্যাপামি করলেন, পাঠামো স্কুলটাও খ্যাপা ছিল, হ্যাঁ নিয়েও নিল। তারপর থেকে হ্যাঁ এরপরে বাকি ধর ছবি আঁকার সংক্রান্ত কিছু বলতে গেলে এই স্কুলের স্বাভাবিকভাবে একটা বিশাল অবদান তো আছে। কিন্তু আমার তার আগে বলা উচিত একটা অভিজ্ঞতা কিছু বছরের, যখন তার আগে আরো ছোটবেলায় বালিগঞ্জে আসার আগে পন্ডিতিয়াতে থাকতাম।
পন্ডিতিয়াতে থাকতাম, একদম মনে আছে তারাপদ রায়ের ওখানে থাকতেন, তার উল্টো দিকে ডোডো তাতাই বিখ্যাত লেখক। আর ওই পন্ডিতিয়ার পাড়ায় একজন পুরনো আর্ট কলেজের অনেক আগের পাশ করা এক ভদ্রলোক, কল্যাণ কুমার বসু, একটা ছোট্ট আর্ট স্কুল যেখানে একজন তার মেয়ে উমা, গ্যালারি এক্সপোজার, ওই যে পন্ডিতিয়া রোডে। হ্যাঁ, তো ওর বাবা আমার প্রথম ছবি আঁকার শিক্ষক ছিলেন। হ্যাঁ, মাস্টার মশাই বলে ডাকতাম, কল্যাণ কুমার বসু। এবং উনি ওনার ক্লাসে গিয়ে খুব ভালো লাগতো। আরো অনেক বড়রা, বিশেষ করে অনেকেই ছিল আমার বয়সী কিছু, সঙ্গে আমার দিদিও চলে আসতো, পরে আমার বোনও গেছে, নানান আশেপাশের পাড়ার রবিবার করে ক্লাস হতো। সেই অর্থে একটা ছবি আঁকার পরিবেশের মধ্যে, কারণ বাড়িতে বা আমাদের আত্মীয় স্বজন কাউকে তো ছবি আঁকতে দেখিনি। তো কল্যাণ মাস্টার মশাইয়ের ওই স্কুলে গিয়ে প্রতি রবিবার একটা ছবি আঁকার একটা কিরকম পরিবেশ দেখতে পেলাম। অনেকে অনেক রকম ছবি আঁকছেন, এবং ওনার একটা প্রেস ছিল, ছাপাখানা। হাঁ করে দেখতাম যে ছাপা হতো প্রচন্ড আওয়াজ করে লেটার প্রেসে। অভিনব একটা জগৎ আর কি দেখতে পেতাম, ছোট্ট একটা ঘরের মধ্যেই এত রকম কর্মকাণ্ড চলছে না। মাস্টার মশাই অসাধারণ অমায়িক, ভীষণ ভালো একজন মানুষ ছিলেন। সমস্ত রকম আমাদের অত্যাচার সহ্য করতেন। এবং তারপরে উনি বললেন যে না, বাবাও চেয়েছিলেন, বললে অন্যান্য যারা বাচ্চাগুলোর বাবা মা ছিল তারাও চাইতেন। একদম কাছেই, তোর মনে থাকবে, ট্রায়াঙ্গুলার পার্ক ছবি আঁকার কম্পিটিশন হবে। এবার সেই ছবি আঁকার কম্পিটিশনে তখন মাস্টার মশাই বাবাকে বললেন, না না একেও পাঠাও। বাবা বললেন, ও কি পারবে? না না পাঠিয়ে দাও। তখন আমার হয়তো তখন 5 বছর এরকম বয়স। হ্যাঁ, তো পাঠানো হলো। তারপরে আমি খুব কিছু আঁকতে পারতাম না, গরুটা আঁকতে পারতাম কোন রকম, এটা আমার মনে আছে। যাই বলা হতো গরুর রচনার মতো, যাই বলা হতো আমি এটা গরু এঁকে দিতাম। হ্যাঁ, বলা হতো তো বাড়ির ছবি আঁকো গরু, বাবা মার ছবি আঁকো গরু। হ্যাঁ, সবকিছুতে গরু আঁকতাম, মানুষ পারতাম না। ওখানে গরুর ছবি এঁকেছি। এই ঘটনাটা যদিও খুব ছোট, কিন্তু আমার সত্যি মনে আছে, লোকে মানে বিশ্বাস করে না, ভাই বুঝি গুল মারছি, কিন্তু স্পষ্ট মনে আছে। অনেকে এসে, না না সত্যি আমার মনে আছে এটা, মানে কিছু কিছু খুব ছোটবেলার না, এত ছোট এরকম মনে থাকে না, 4 বছর বয়সের জিনিস। মানে ছোটবেলায় কিছু কিছু ঘটনা মনে থাকে, আমি দেখেছি মনে থাকে, সাধারণত খুব ডিটেলে মনে আছে। আমার মনে আছে একদম ধারে ছিলাম, গরু টরু এঁকেছি, ঘাস এঁকেছি, একটু রঙও দিয়েছি, আর গরুর গায়ে কোনো রং দিইনি। আর তখন তো ছোট ছিল, তো ছোট্ট একটা আর্ট কম্পিটিশন হচ্ছে, কতগুলি বা ছেলে মেয়ে, কখনো আমার বাবা, কখনো হয়তো মাস্টারমশাই, কখনো অন্য একটা বাচ্চা, রচনা বাবা এসে জিজ্ঞেস করছে, এই গরুটার রং দাও, গরুটার রং দাও। আর আমি গোয়ারের মতো বসে আছি, না গরুর রং সাদা, গরুর রং দেবো না, গরুর রং। হ্যাঁ, এটা কিন্তু পরে বাড়িতে এটা নিয়ে খুব হাসাহাসি হতো। আর গরুর রং সাদা টাদা করতে করতে তারপরে কি একটা যেন হলো, আমি কি একটা প্রাইজও পেয়ে গেলাম। আর যা হয় তখনকার দিনের, হ্যাঁ, বাঙালি মধ্যবিত্ত বাড়িতে একটা প্রাইজ মানে একেবারে বিশাল শিল্পী হয়ে গেছি। এইটা একটা সময় গেছিল। এবং তারপরেও আমি যখন বালিগঞ্জে চলে গেলাম, ওখান থেকেও মাস্টারমশাইয়ের কাছে প্রায় আসতাম। হ্যাঁ, অন্তত আমার মনে আছে ক্লাস 7, 8, 9 যতদিন পেরেছি। পরবর্তীকালে বড় হয়ে যাওয়ার পরে তো মানে 5, 6, 7 এর পরে তো আর বাবাকে দরকার হতো না, নিজেই হেঁটে হেঁটে মনে আছে চলে আসতাম। হ্যাঁ, কখনো রিক্সা করে, কখনো হয়তো বাবা পৌঁছে দিতেন। ফলে কল্যাণ মাস্টারমশাইয়ের সঙ্গে ওই সময়টা একটা খুব জরুরি সময়। আর শুধু কি শিখেছি ওনার কাছে ছবি আঁকা তা নয়, ওনার বাড়িতে ওনার ক্লাসে যেতাম বলে আরো অনেক মানুষকে দেখতাম আমার চেয়ে সিনিয়র। ওনার আর্ট কলেজের হয়তো সেই সময় কেউ কেউ আসতেন। হ্যাঁ, তাদের কথা শুনতাম, এবং একটু একটু করে যত ক্লাস 8, 9 হচ্ছে, আর্ট কলেজে শেখানো হয়, আর্ট কলেজে কি ধরনের জিনিস শেখানো হয় সেইটা একটা জানতে পারছি। এদিকে আমি ওই যে বললাম ক্লাস 2 থেকে পাঠভবনেও যেহেতু পড়েছি, এবং ফলে নানা রকম শুধু ছবি আঁকা নয়, যা হয় ছবি আঁকা, গান বাজনা, আবৃত্তি, নাটক, পড়াশোনা তো আছে। এমনকি এটাও মনে আছে যে একবার ওই হয় না গার্জিয়ান মিটিং, বাবা মাদের সঙ্গে ওখানকার শিক্ষক শিক্ষিকারা, হ্যাঁ, মিটিং করবেন, ওরকম একটা গার্জিয়ান মিটিং এ
বাবাই মূলত যেতেন, খুব হতাশ হয়ে ফিরে এসেছিলেন। আমি তখন হয়তো ক্লাস 4-5 এরকম পড়ি, যে খুব গম্ভীর মুখ। বললাম কি হলো, আমি তো ভয় পেয়ে গেছি, নিশ্চয়ই আমার নামে কেউ বলেছেন পড়াশোনা করে না বা কিছু। বললাম কি ব্যাপার? তখন একটা অদ্ভুত স্কুল, কেন? আমি বললাম যে বাড়িতে তো পড়াশোনা খুব একটা করছে না। তখন নাকি যে শিক্ষিকা ছিলেন বলেছেন যে সেটা তো আমাদের দায়িত্ব, আপনার তো দেখার কথাই নয়, এবং বাড়িতে পড়াশোনা করার কথাই নয়। ও তো কি করে? তখন হচ্ছে এই গল্প বই পড়ে, ছবি আঁকে, ক্রিকেট খেলে, করে, হ্যাঁ ব্যাস এটাই তো করার কথা। পড়াশোনা তো স্কুলে করবে। উল্টে বাবাকে ধমক টমক দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এই একটা ঘটনাতে বোঝা যায় স্কুলের মানসিকতাটা। হ্যাঁ, যে শুধু নয় যে একটা ছেলে বেশি যাবে, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিকভাবে যাতে বেড়ে ওঠে একটা বাচ্চা, সেটার দিকে তো একটা নজর ছিলই। ফলে যে যেটা ভালো বাসতো ছেলে মেয়েগুলো, কেউ হয়তো খেলাধুলো করতে ভালোবাসতো, কেউ হয়তো বিজ্ঞানের দিকে, কেউ হয়তো বদমাইশি করতে ভালোবাসতো। একটা সময় সে তার বদমাইশি গুলোকেও যথেষ্ট প্রশ্রয় দেওয়া হয়েছে, কখনো আবার একটু নিয়ন্ত্রণ করা হয়েছে, কখনো একটু বোঝানো হয়েছে। সব মিলিয়ে এই স্কুলের শুধু ছবি আঁকা তো নয়, গোটা জীবনটা যেভাবে গড়ে উঠেছিল সেটার সঙ্গেও নিশ্চয়ই ছবি আঁকা সম্পর্কে নিজের একটু একটু করে চেতনা, হ্যাঁ, বা আগ্রহ, সেগুলো তো তার সঙ্গেই যুক্ত ছিল। এবং তার সঙ্গে যে মাস্টারমশাইরা, শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে সবচেয়ে আমি যাদের সিনিয়রদের মধ্যে পেয়েছিলাম, প্রথমত গৌতম দার, আগেও বলবো সুমিত্রাদির কথা। সুমিত্রা নারায়ণ, হ্যাঁ, অনেক পরে, অনেক বড় হয়ে জেনেছিলাম উনি ছিলেন শ্যাম বেনেগালের বোন, আপন। হ্যাঁ, সুমিত্রা বেনেগাল ছিলেন। তখন তো সুমিত্রা নারায়ণ, সুমিত্রা মিস ক্রাফট শেখাতেন অসাধারণ। সেই ক্রাফটের ক্লাসে ছেলে মেয়েরা অনেকে বদমাইশি করতো, অনেকে মন দিত না। উনি আর নেই আমাদের মধ্যে, মারা গেছেন। ওনার ক্লাস দেখে দেখে হয়তো আমিও খুব ভালো ক্রাফটে ছিলাম না, কিন্তু না, এই যে হাতের কাজ, হাত দিয়ে কিছু বানানো, এটা সেটা, কাগজ, চামড়া, কাপড় দিয়ে অন্য একটা কিছু হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো। নিজে খুব ভালো তখন পারতাম না, কিন্তু এইটা আমি খুব মন দিয়ে দেখতাম, এবং যারা পারতো, যে ছেলে মেয়েগুলো, তাদের প্রতি মারাত্মক ঈর্ষা হতো যে ওরা পারছে, আমি এটা পারছি না। আবার আমি ছবিটা ভালো আঁকতে পারতাম, ড্রয়িং পেন্টিং। তখন আবার কিছু ছেলে মেয়ে ওইটা পারতো না, তারা আবার একটু ঈর্ষান্বিত হতো, বা এ তো ভালোই আঁকছে, হ্যাঁ, ততক্ষণে মোটামুটি ফিগার ড্রয়িং, এটা সেটা, ওয়াটার কালার দেওয়া, নানা রকম একটু শিখে গেছি। আর তার সঙ্গে ক্লাস 5 থেকে আমি পেয়েছি ক্রাফটের ক্লাস, যেমন সুমিত্রাদির কাছ থেকে। আর ক্লাস 5 থেকে লাগাতার সরাসরি আমার শিক্ষক ছিলেন গৌতম চৌধুরী। তারপর কারণ অরুণিমাদি জয়েন করেছিলেন ছোটদের সেকশনটাই, ফলে সরাসরি অরুণিমাদিকে আমার শিক্ষিকা হিসেবে ক্লাসের মধ্যে পাইনি, কিন্তু এরা দুজনেই সেই অর্থে বরাবরই আমার শিক্ষক শিক্ষিকা। তাদের সঙ্গে নানান আলোচনা করে বিভিন্ন সময় কাটিয়ে, তারা শান্তিনিকেতনে এসেছেন বিভিন্ন সময়, আমি তাদের বাড়িতে দিনের পর দিন সময় কাটিয়েছি। সেইটা যেটা হয় যে ক্লাসরুমে এক রকমের তো শিক্ষা হয়, আর ক্লাসরুমের বাইরে আমি জানি সবারই এরকম অভিজ্ঞতা আছে, স্কুলে বলো বা কলেজে বলো, কিছু কিছু মাস্টারমশাই আমরা পাই, যত না তাদেরকে ক্লাসের মধ্যে পেয়েছি, তার থেকে অনেক ক্লাসের বাইরে। এমনকি অনেক ছেলে মেয়েরা বলেছে যে পাশ করে যাওয়ার পরে সেই স্যারকে বা সেই টিচারকে, সেই ম্যাডামকে যেভাবে পেয়েছি, সেটা আরো বেশি পাওয়া হয়ে গেছে। সেটাও খুব স্বাভাবিক, সবারই এরকম অভিজ্ঞতা আছে। তো এনাদের ক্ষেত্রেও তাই। কিন্তু স্কুলের মধ্যে একটা জিনিস ছিল, যে গৌতমদের ক্ষেত্রে বলবো যে আমি তো ওই যে এক ধরনের যেটা হয় কলকাতার আর্ট কলেজ ভিত্তিক যে ছবি শেখা এবং ছবি দেখতে শেখা, এবং এইটাকে ছবি বলে, অনেকটাই তো তার দ্বারাই তো আমি, যেমন হয় চারদিকে দেখতে দেখতে, এবং বেশ কিছু তৎকালীন, আমি বলছি 1979-1980 সালে যে ব্যাচরা পাশ করছেন গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে, পরবর্তীকালে তারা খুব বিখ্যাত হয়েছেন। যেমন আমার একজন খুব খুব প্রিয় ইলাস্ট্রেটর দাদা দেবাশিস দেব, তখনই আমার আলাপ হয়েছিল 1980 সাল, মানে আমি ক্লাস 8, এবং তখন আলাপ হচ্ছে ওনাদের সাথে। তাদের কাজ দেখতে, তাদের ড্রয়িং দেখছি তো পাগলা হয়ে যাচ্ছি। বিশেষ করে যেই একাডেমিক রিয়েলিজম কারুর হাতে দেখছি, যেমন দেখছি তেমন করতে পারা, তার প্রপোর্শন, তার অ্যানাটমি, তার প্রতি যে মানে একটা অমোঘ আকর্ষণ হচ্ছে, এটা যেমন হচ্ছে, আবার পাশাপাশি এই সবকিছু অ্যানাটমিক্যালি, প্রপোর্শনেটলি
ফটোগ্রাফিক্যালি যে ঠিক ঠিক হতে হবে একমাত্র সেটা হয় যে ছবি, তা যে না, তার অন্য যে অনেক বিকল্প ভাবনা বা ছবির চিন্তা হতে পারে, সেটা কিছুটা পাচ্ছি সুমিত্রাদির কাছ থেকে। যেহেতু সুমিত্রাদি পড়াশোনা করেছিলেন কলাভবনে, রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক ছিলেন। হ্যাঁ, একদম মানে বলা যেতে পারে নন্দলাল বসু তখন রিটায়ার করে গেছেন, শেষের দিকে তবু পেয়েছেন। আর নন্দলাল বসু তৈরি করে যাওয়া সেই কলাভবনের অনেকটা ওনারা পেয়েছেন। মানে তাদের যে ভাবনা চিন্তা ছবি নিয়ে, এস্থেটিক নিয়ে, নান্দনিক তত্ত্ব নিয়ে, সেটা তো অনেকটাই বহন করেছেন। গৌতম দেব রবীন্দ্রনাথ মজার কথা হলো, ওরা কলাভবনেও পড়েননি, গভর্নমেন্ট আর্ট কলেজেও পড়েননি, পড়েছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজে। এবং তাদের মাস্টারমশাইয়ের সঙ্গে একটু চমকে যাবে, বিকাশ ভট্টাচার্য, ওই রকম মানে রিয়েলিস্টিক হাত। হ্যাঁ, তার কাছে কিন্তু এনাদের দীক্ষা এবং শিক্ষা। দিনের পর দিন কখনো গৌতম দেব অনিমেষের সঙ্গে কথা হলে জানতে পারবে কত সময় ওরা কাটিয়েছেন বিকাশদার সঙ্গে, বিকাশের সঙ্গে ছবি আঁকতে গেছেন। মানে বিকাশ বাবুর ছাত্রছাত্রী এরা। কিন্তু এদের আবার সবসময় মনে হয় যে এরা যেন মানে মানসিক ভাবে এদের বোধহয় একটা জন্ম শান্তিনিকেতনও হয়েছিল। তখন আমি বুঝিনি, স্কুলে থাকতে থাকতে অনেক পরে গিয়ে বুঝেছি। যেমন কিছু সরাসরি কিচ্ছু নয়, কিন্তু এমন কিছু কথা বলতেন, এমন ছবি সংক্রান্ত এমন কিছু ভাবনা হয়তো একটুখানি টাচ করে দিলেন। অনেক পরে দেখেছি সেইটা শুধু কলকাতার আর্ট কলেজ নয়, নিশ্চয়ই কলকাতার আর্ট কলেজের প্রতিও এরা ঋণী এবং সেই ঋণ সবসময় স্বীকার করেন। কিন্তু একই সঙ্গে যেখানে ওরা পড়েননি, পড়াশোনা করেননি, অর্থাৎ শান্তিনিকেতন, কলাভবন, সেই জায়গার প্রতিও ঋণী। এটা একটা খুব আমার জন্য অন্তত, আমার মতো অনেকের জন্য একটা দারুণ সুযোগ হয়েছিল এইরকম মানুষদের শিক্ষক শিক্ষিকা হিসেবে পাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বুঝতে পারিনি অতটা সবকিছু খুব ভালোভাবে, এই ওদের ওরা বলতেন নিশ্চয়ই, অতটা হয়তো রেজিস্টার করতো কিনা আমার ধারণা নেই, বুঝতে পারিনি বলতে কলাভবন সম্পর্কে। যদিও আমাদের দু একজন সিনিয়র তখন একটু একটু করে একজন দুজনের কথা, বিশেষ করে একজনের কথা, যে তোমার এই লাইভ প্রোগ্রামে কিছুদিন আগে এসেছিল ইন্দ্রপ্রবিদ দা, আমার পাঠভবনের সিনিয়র ছিল, আমার চেনাশোনার মধ্যে প্রথম কেউ যে কলাভবনে গেল কলকাতা থেকে। অথচ তার আগে যে তার হাত দেখতাম, ড্রয়িং এর হাত, আমার মনে হতো এই তো কলকাতার আর্ট কলেজে যাওয়ার ছিল। কারণ তখন কলাভবন সম্পর্কে একটু বিরূপ কথাও শুনতাম কলকাতায়। ও কলাভবনে যাচ্ছিস, ওখানে ছবি আঁকা শেখায় না রে, ক্রিয়েটিভিটি শেখায়, এটা শুনে। আরো খারাপ ভাবে বলা হতো ক্রিয়েটিভিটি চাষ হয়। এমনকি মনে আছে আমার প্রাথমিক ভাবে ইচ্ছা ছিল গভর্নমেন্ট আর্ট কলেজে আমি পড়বো, তার জন্য ক্লাস 11-12-এ ওই সময় প্রবল ভাবে লড়াই করছি। প্রতিদিন সকালবেলায় জল খাবার খেয়ে সোজা, এখন মনে আছে যে বাসে করে চলে যেতাম। হ্যাঁ, ততক্ষণে আমরা চলে এসেছি, আমরা ভবানীপুরে চলে এসেছি বালিগঞ্জ থেকে। ভবানীপুরে বাবাদের অফিসের একটা কোয়ার্টার ছিল এলগিন রোডে, ওখান থেকে বাসে অথবা হেঁটে গভর্নমেন্ট আর্ট কলেজ আর কতটুকু, একটুখানি হেঁটে নিয়ে ইন্ডিয়ান মিউজিয়ামে, আর্ট কলেজে নয়, চলে যেতাম মিউজিয়ামে। মিউজিয়ামে গিয়ে স্টাডি করছি স্কাল্পচার, হ্যাঁ, লাইন দিয়ে, সূক্ষ্ম লাইন দিয়ে, রাবার দিয়ে ঘষে, হাত দিয়ে মুছে, যা যা বড় বড় সিনিয়ররা করছে, বা আমারই মতো অনেক ওই রকম অভিলাষ নিয়ে যারা বসে আছে, প্রচুর ছেলে পেলে, কিছু মেয়েরাও থাকতো, ছেলেদের সংখ্যা বেশি আমি মনে আছে দেখতাম। এই স্কাল্পচার সেই স্কাল্পচার, হ্যাঁ, কুষাণ যুগের যক্ষ, কেউ ভারতের অমুক, চারদিকে ছড়িয়ে আছে। আমার খুব মজা লাগতো, সকাল থেকে বিকেল অব্দি থাকতাম। কিন্তু আমার মনে আছে আমার কাজ কম হতো, আমি হাঁ করে একটু দেখতাম, কারণ এইভাবে এতক্ষণ ধরে স্কাল্পচার দেখার সুযোগ পাইনি। কখনো ডাইনোসরের ঘরে চলে যেতাম, কখনো। আর গভর্নমেন্ট আর্ট কলেজ যেহেতু পাশেই ছিল, তো বড় সিনিয়র দাদারা এসে ঘুর 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 করতো, আর কি তৈরি হচ্ছে তাদের উপর একটু নজরদারি, হ্যাঁ, কে কি করছে। কিন্তু অত্যন্ত ভালো ছিল তারা, তারা নিজেরাই এসে ভুল শুধরে দিত। হ্যাঁ, যে বলতো এটা এরকম হবে না, এটা করো, খুব সুন্দর করে ড্রয়িং দেখিয়ে দিত। প্রপোর্শন আমি বুঝতেই পারছি না, কোথায় ভুল হচ্ছে, আমাকে ভুল দেখিয়ে দিত। এবং তারপরে একজন মনে আছে, তারপরে আর আলাপ হয়নি, অনেকটাই বড়, আমার মনে হতো বেশ অনেকটাই বড়, হয়তো ফাইনাল ইয়ার বা পাশ করেও গেছেন, এরকম কোন একটা দাদা এসে বললো যে তুই যদি এরকম খুব লাগাতার রোজ প্র্যাকটিস করিস, আমি বলে দিচ্ছি তোর চান্স হয়ে যাবে। সেটা একজন কলেজের সিনিয়র দাদা বলেছে, দেন আমি ভেবে নিয়েছি হয়ে গেছে। হ্যাঁ, এইরকম যখন বলে দিয়েছে খুব খুশি তখন আমি। আর বাড়িতেও এসে বলেছি হয়ে গেছে, বাড়ি একটু খুশি, বাড়ির কাছেই, হ্যাঁ, এদিক ওদিক যাবে না কোথাও পড়তে, হ্যাঁ, সবসময় তো একটা নিয়ন্ত্রণের মধ্যে চায়, হ্যাঁ, যাই হোক কাছাকাছি থাকবে। তো আমি তো ধরেই নিয়েছি তখন, মানে আর মনে হচ্ছে আর প্র্যাকটিস করে কি হবে, দাদাটা তো বলেই দিয়েছে এতটাই। হ্যাঁ, তখন দিতাম ঠিকই বাড়িতে বলে, তখন ঘুরঘুর ঘুরঘুর করতাম, এদিক ওদিক, স্নাইড চলে যেতাম।
এলিটে গিয়ে একটা সিনেমা দেখে নিতাম বা নিউ এম্পায়ারে। হ্যাঁ, ফলে কাজটা কম হতো, কিন্তু বুঝে গেছি কি করে করলে আমি চান্স পাবো, ওই ট্রিকটা ধরে ফেলেছি। বাড়িতে এসে তারপর আবার প্র্যাকটিস করতাম আগের গুলো থেকে, যাতে লাইন টাইন গুলো ভালো হয়। ওই রকম একটা সময় 11-এর শেষে 12-এর সময় থেকে প্র্যাকটিস করছি, গৌতমটাকেও দেখাতাম। সুমিত্রাদি এবং গৌতমদা দুজনেই শুধু একটা কথা বললেন, তুমি একবার কলা ভবনেও কিন্তু অ্যাপ্লাই করো। আর আমি ততক্ষণে তো জানি ইন্দ্রপ্রমিতটা চলে গেছে, কিন্তু তারপর ইন্দ্রপ্রমিতের সাথে যোগাযোগ হয়নি, দেখা হয়নি। বলে ওর কেমন লাগছে জায়গাটা, কি ব্যাপার, আমি আদৌ যাবো কি না। হ্যাঁ, আর তখন ওর বাড়িও যায়নি, সে কোথায় বেলগাছিয়ে থাকতো অত দূরে, মানে ওই রকম যোগাযোগও ছিল না, যে স্কুলের চৌহদ্দিতেই যতটা যোগাযোগ। আমি বুঝতে পারছি না কি করি। কিন্তু গৌতম দাদা খুব মানে খুব জোর দিয়েছেন তা বলবো না, খুব হালকা করে, হ্যাঁ খুব কি বলবো, খুব হালকা করে, কিন্তু খুব এমন ভাবে বললেন যে আমার কথাটা মনে গেঁথে গেল, যে তুমি কিন্তু কলা ভবনেও অ্যাপ্লাই করো। সুমিত্রা দি বললেন, সুমিত্রা দি অন্য কারণে বলেছিলেন একই সঙ্গে, যে তোর খুব ভালো লাগবে গাছপালা। হ্যাঁ, আর হ্যাঁ আমি খুব গাছ আঁকতে ভালোবাসতাম। এরকম হয়ে গেছে যে গৌতম দাদের বাড়িতে নৈহাটিতে গেছি, হ্যাঁ গিয়ে তারপরে বেরিয়ে গেছি খাতা টাতা নিয়ে, অনেক কিছু শেষে এক গাদা গাদা গাছ। সিমেট্রিতে যেতাম, পার্ক স্ট্রিটের সিমেট্রিতে গাছ আঁকতাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালে গাছ আঁকতাম, গাদা গাদা গাছ আঁকতাম। আর সেইটা দেখে আমার মনে হয় সুমিত্রা দি বলেছিলেন যে তুমি শান্তিনিকেতনে পড়তে যাও, ওখানে প্রচুর গাছ আছে, তোমার ভালো লাগবে, এত গাছ আঁকতে ভালোবাসো। গৌতম দাস সেই সব কারণে বলেননি কি আঁকতে ভালোবাসি সেটা দিয়ে নয়, ওরা শুধু মনে হয়েছিল যে আমার একবার অ্যাপ্লাই করা উচিত, এইটুকু। আদৌ পড়বো, তুমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ো না, এসব বলেননি কখন, শুধু বলেছেন যে কলা ভবনে তুমি কিন্তু অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো বাড়িতে গিয়ে বাবাকে বললাম যে এরকম স্যার বলেছেন কলা ভবনে অ্যাপ্লাই করতে। বাবা বললেন হ্যাঁ শান্তিনিকেতন তো একটা বাঙালির তো একটা টান থাকেই, আর না করেননি। তো বাবার সঙ্গে মনে আছে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গেলাম, অ্যাপ্লিকেশন করে ফিরে এলাম, যবে পরীক্ষা হবে আবার গেলাম। কিন্তু প্রথম দিন যেদিন গেছি অ্যাপ্লিকেশন, ওই যে খাঁখা করছে, গরমের দুপুর, হ্যাঁ একটা চায়ের দোকান, এসব দেখছি। আর আমার না মনে হচ্ছে ভালো লেগে যেতে পারে, কিন্তু কেসটা খারাপ নয় জায়গাটা। হ্যাঁ, কারণ কেন বলছি, আমারই সমবয়সী আমার পরিচিত এইরকম ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম, তখন তার অনলাইন টনলাইন হতো না, গিয়ে ভর্তি করতে হতো। ভর্তি করতে গিয়ে উল্টোটা মনে হয়েছিল, এই বাবা কলকাতা ছেড়ে বা আমি কোনো শহরে থাকি ছেড়ে এরকম একটা খাঁকা জায়গা, বাবা আমার দ্বারা হবে না। আমার কিনা পুরোপুরি কলকাতা শহরের ছেলে, কলকাতায় জন্ম, কলকাতায় পড়েছি, বললাম না লুকিয়ে লুকিয়ে নিউইয়র্ক পাড়ে গিয়ে সিনেমা দেখছি। তা সত্ত্বেও আমার একটু মনে হয়নি যে কলকাতা বিচ্ছিন্ন একটা জীবন হয়ে যাবে, ওরে বাবা এইখানে আমি পারবো না। হ্যাঁ, আর বাবা যেহেতু একেবারে ওপার বাংলা থেকে আসা, গ্রামে গঞ্জে বড় হয়েছেন, বাবার না খুব ভালো লেগেছে। বাবা আবার উস্কাচ্ছেন, করবি নাকি এখানে চান্স পেলে, হ্যাঁ রিক্সা করে যেতে যেতে। তো আমার তো বুঝতে পারছি না কি করব, কিন্তু ভালো লেগে গেছে। আর আরেকটা জিনিস আমার মনে হলো, যে যখন ওই ফর্ম দিতে গেলাম, মানে খেয়াল করলাম, সেটা হলো যে কজন ছেলে পেলে ছিল এবং কিছু মেয়েরাও, গরমের ছুটি তো সিনিয়র মেয়েরা বা সিনিয়র ছেলেরা তো রয়েও যায়, তখনও থাকতো, এখনো রয়ে যায় অনেকে, তারা দেখছি সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি একটা নতুন সাইকেল 11-12 কিনেছি ওই সময় জোর টোর করে, কিন্তু চালাতে দিচ্ছ না। কোথায় যাবি, হ্যাঁ এলগিন রোড থেকে বেরিয়ে ভবানীপুর ওখানে, মানে রবীন্দ্র সদনের মোড় নির্ঘাত বাসে চাপা পড়ে মারা যাবে, কিছুতেই যেত না। পাড়ার মধ্যে ঘুরু ঘুরু করে ওইটুকুনি চলে আসতাম, এ তো মন মানতো না। ফলে এই যে সাইকেলটা চালাতে পারবো, এটা আমার মনে গেঁথে গেছিল। কোনো কারণ যদি থাকে, কলা ভবনে যদি চান্স পাই এবং পড়ার, তাহলে হচ্ছে সাইকেল, এটাই বুঝে গেছিলাম। আর বাকিটা যে সবকিছু ভালো লাগছে তা নয়, হোস্টেল গুলো কিরকম তখন মলিন দেখতে, কিরকম একটা, হ্যাঁ ঠিক আছে পরে দেখা যাবে, কিন্তু সাইকেল ওটাও মাথায় ঢুকে গেছে। তারপরে তো চান্সও পেয়ে গেলাম। হ্যাঁ, পরীক্ষা কত সালে পেলে চান্স? 1925 সালে আমার হায়ার সেকেন্ডারি, সেই বছরই পরীক্ষা দিলাম। আর সেই বছরই পরীক্ষা দিয়ে, সেই যেদিন পরীক্ষা দিলাম সেদিন রাতেই লিস্ট যেত, হ্যাঁ রাতেই লিস্ট বেরিয়ে যেত। ফলে আমি দেখলাম যে চান্স পেয়ে গেছি। তো বাবা তখন জিজ্ঞেস করলেন, ওই রাতেই জিজ্ঞেস করলেন, মানে কি করবি তাহলে, মানে কাল সকালে কি বেরিয়ে যাবো আমরা কাঞ্চনজঙ্ঘা, মানে কি একটা সকালে ট্রেনে? এলাম না না না, ভর্তি হয়ে যাবো, ভর্তি হয়ে যাবো। বাবা চলে গেলে তো টাকা নেই তো। সময় লিখছে কি সাইকেল, কি লিখেছে? হ্যাঁ সাইকেল, না না তখন পিঙ্ক না, তখন কালো রঙের ছিল। হ্যাঁ পিঙ্ক পরে কিনেছি। হ্যাঁ তো 1925 বললে? না 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 না, সরি 85, এ বাবা, হ্যাঁ
25 বলে ফেলেছি, নিজেকে প্রায় অবন ঠাকুর ভাবতে শুরু করেছি। হ্যাঁ, নন্দলাল টন্দলাল হবে। হ্যাঁ, না 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 85, 1985। হ্যাঁ, তো তারপরে মজা হলো যে আমার মনে আছে 1 আগস্ট চলে এসেছি কলাভবনে, হোস্টেলে চলে এসেছি। সেও বাবার সঙ্গে এসেছিলাম, নিয়ে পুঁথি পাটলি নিয়ে, সমস্ত কম্বল টম্বল নিয়ে, মশারি নিয়ে। পরীক্ষা দিচ্ছিলেন? বলছি, তারপরে বাবা তো তখনই চলে গেল, বিকেলে ট্রেনেই চলে গেল, হোস্টেলে রেখে দিয়ে। শুরু হয়ে গেল হোস্টেল জীবন। মনে আছে 17 আগস্ট ছিল গভর্নমেন্ট আর্ট কলেজ অ্যাডমিশন টেস্ট। তো বাবা বাড়িতে সেদিনে বলে গেছিলেন, বাড়িতে ফিরেও তখন তো পোস্ট কার্ড লেখা হতো, একটা পোস্ট কার্ড লিখলেন যে 17 তারিখে পরীক্ষা, তাহলে কি 16 তারিখে আসছিস তো? আমার মনে আছে উত্তরে লিখেছিলাম হ্যাঁ আসছি। লিখে তো ছিলাম উত্তরে তখনকার মতো বাবাকে শান্ত করার জন্য। ওই পলিটিক্সটা তো জানি কি করে বাড়িতে একটু শান্ত রাখতে হয়। হ্যাঁ, কিন্তু আমি মনে মনে জানি আর যাবো না। বাই চান্স যদি চান্স পেয়ে যায় তখন কিন্তু বাড়ি থেকে প্রচন্ড আমাকে প্রেশার দেবে যে না গভর্নমেন্ট আর্ট কলেজেই পড়ো। তারপরে আমি কিন্তু কি করে সেটাকে জাস্টিফাই করবো বুঝতে পারছি না। তো আস্তে আস্তে 10 তারিখ হলো, 11 তারিখ হলো, বা 12 তারিখ এলো। হ্যাঁ, এগিয়ে আসছে 17 তারিখ গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা। আমি তখন, আর আমার কাছে এটা ছিল, ও আর্ট কলেজ থেকে চিঠি এসেছিল, মানে অ্যাডমিশন টেস্ট দিতে যাওয়ার অ্যাডমিট কার্ড। আমি একদিন যেটা করলাম, অ্যাডমিট কার্ডটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম, যে লেখা চুকে গেল। জাস্ট নেই। দিয়ে বাবাকে বললাম অ্যাডমিট কার্ড জলে ভিজে গলে গেছে, একদিন চান করতে গিয়ে বুঝতে পারিনি, প্যান্টের পকেটে ছিল, একটা এন্টার গল্প বানালাম। মানে কি অ্যাডমিট কার্ড চলে গেছে, তাও দেখ তোর কি নম্বরটা মনে আছে? এলাম না, কিচ্ছু নেই। আমি তখন বাড়িও গেছি, বাড়ি গিয়ে বললাম আর কি লাভ, না চল একবার। এলাম না না না, আমি খোঁজ নিয়েছি দাদাদের কাছে, অসম্ভব, কয়েকশো ছেলে পরীক্ষা দেয়, আমার এখন অ্যাডমিট কার্ড নম্বর, তখন তো ইয়েও ছিল না, কম্পিউটার ছিল না, কি করে হবে? এইরকম একটা ভুজুং বাজুং দিয়ে তারপরে গভর্নমেন্ট আর্ট কলেজে কাটিয়ে দিলাম। হ্যাঁ, নিয়ে তারপরে আবার কলাভবনে তারপরে পড়া শুরু হয়ে গেল। এইটা হলো কলাভবনে ভর্তি হওয়ার, হ্যাঁ, মানে পন্ডিতিয়া রোড, কল্যাণ বসু মাস্টারমশাই, তারপর পাঠভবন, এবং তারপর কলাভবন। মিউজিয়াম সবকিছু নিয়ে তারপর তুমি গেলে কি এতে কলাভবনে? তারপরে কলাভবনে সাইকেলটাই আসল কথা। হ্যাঁ, সাইকেলটা আসল রহস্য না, সাইকেলটা আর ইন্দ্রপ্রমিতটা আছে, দুজনকে দেখলাম। হ্যাঁ, ইন্দ্রপ্রমিতটাকে একটু ভয় পেতাম তখন। হ্যাঁ, ইন্দ্রপ্রমিতটাকে তখন ভয় পেতাম, কারণ বুঝতে পারছি ফার্স্ট ইয়ারে ঢুকেছি তো, কড়া চোখে তাকাতে, একটু র্যাগিং ভাব। হ্যাঁ, সবাই বুঝছে ভাগ্যিস তুমি ইয়েতে ছিল, মানে গভর্নমেন্ট আর্ট কলেজটা এতটা খারাপ নয়। হ্যাঁ, না না, গভর্নমেন্ট আর্ট কলেজ বরঞ্চ উল্টোটাই। আরে সবাই লিখছে ভাগ্যিস ভাগ্যিস ভাগ্যিস, আরে আমি ভাবছি কেন আমরা পেলাম না। না, উল্টোটাই, আমার তো মনে প্রাণে, এবং কি আমি পড়বো কমার্শিয়াল আর্টে, ইলাস্ট্রেটর হবো, সব ঠিক ছিল আমার। আরে সাইকেলটা তো মেরে দিতাম, সাইকেলটা করবো না, সাইকেলটাও ডাইরেক্ট কারণ ছিল, এটা আমার বলা উচিত। বোধহয় আমার বাবা আজকে লাইভও শুনছেন, তবু বা কি করবো, আর করা যাবে, শুনে ফেলবেন, এতদিন বাদে একটা সত্য প্রকাশিত হয়ে যাবে। সেটা হলো বাড়ির থেকে একটু দূরেও থাকতে, হ্যাঁ শুনতে পারেন না, বাড়ির থেকে একটু দূরে থাকতে চেয়েছিলাম, বাড়ি থেকে আচ্ছা একটু দূরে থাকতে চেয়েছিলাম। তার কারণ বাড়িতে যে আমাকে অত্যাচার করতো, বাড়ির সঙ্গে যে আমার কুসম্পর্ক ছিল তা নয়, অর্থাৎ বেশি আদর করতো, ওটা আমার অসহ্য। দেবরাজ একটা জিনিস দিচ্ছে, এটা কিন্তু হিরো প্রজেক্টের ছবিতে অভিনয় কথাটা বললে না, এটা আসবো, এটা তো অন্য প্রসঙ্গ। হ্যাঁ, ওই সত্যজিৎ রায় আছে, দেবরাজ সত্যজিৎ রায়ের ভক্ত, ওই জন্য সোজা চলে এসছে হীরক রাজার দেশে, সবকিছু ছেড়ে। তো এখন যেটা হলো যে ওই যে বাড়ি থেকে দূরে থাকবে না, কলাভবনে তখন তো 5 বছরের কোর্স ছিল, 5 বছরের কোর্স। প্রথম 2 বছর ফাউন্ডেশন, সবাইকে সবকিছু করতে হতো। থার্ড ইয়ার থেকে, থার্ড ইয়ার থেকে আমাদের ইয়ে হতো স্পেশালাইজেশন, একটা কিছু বাঁচতে হতো। হ্যাঁ, তো আমার ওখানে গিয়েও তো আমি ঠিক আছে, অ্যাপ্লাইড আর্ট ওখানে নেই ঠিকই, কিন্তু পেইন্টিং ডিপার্টমেন্ট, আমার তো পেইন্টিং করার ইচ্ছে ছিল, পেইন্টিংটা ভালো করতাম। তাছাড়া সেকেন্ড ইয়ার থেকে আমি আবার মডার্ন আর্ট করতাম, তখনকার দিনে যেটাকে মডার্ন আর্ট ভাবতাম, একটু রিয়েলিজম থেকে বেরিয়ে হাতকে লম্বা করে দেওয়া, একটা চোখ হাতের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, পেছনে একটা চাকা ঘুরছে, নানা রকমের আর কি, একদম বোকা বোকা এখন ভাবলে কিন্তু মজা লাগতো। হ্যাঁ, তো তারপরে আর একটুখানি ওই বইপত্র পড়ার দিকে ঝোঁক ছিল বলে যত রকম ওয়েস্টার্ন আর্টে মুভমেন্ট হতো না, একটু সুরিয়ালিস্ট আঁকতাম আজকে, হ্যাঁ, কালকে একটু পিকাসোর কিউবিস্ট মতো, পরশুদিন হয়তো জার্মান এক্সপ্রেশনিজমের মধ্যে মডার্ন আর্টিস্ট হতে হবে, ওই
কলাভবনে দেখো যে কোনো আর্ট কলেজে, কলাভবন গভর্নমেন্ট বলে কিছু নয়, সব আর্ট কলেজে প্রাথমিকভাবে তো স্টাডি করা শেখানোই হবে, নেচার স্টাডি, অবজেক্ট স্টাডি, বিশেষ কিছু টেকনিক শেখা, সেগুলো কি করতাম আমি। কিন্তু মানে আমি দেখতাম যে এটা একটু পাকামি করার তো অভ্যেস ছিল, তো সেই জন্য একটু ধাক্কা খেতাম। একটা মজার গল্প বলি, আমাদের একজন পেন্টিং ডিপার্টমেন্টের টিচার ছিলেন, রিটায়ার করেছেন, নাম হচ্ছে সেলিম মুন্সি, ঠিক আছে। তো উনি খুব খুব ভালো টিচার, মানে বিশেষ করে টেকনিক্যালি খুব ভালো, কিন্তু ওনার এরকম চোখের দুপাশে এরকম কিছু, মানে একটা ফোকাস, যেটা চাইছেন সেটাই চাইবেন, তার বাইরে কিছু কেউ কোনো ছেলে মেয়ে কিছু করলে চট করে উনি সেটা অ্যালাউ করতেন না। উনি একটা টেম্পারা করতে বললেন, নেচারে গিয়ে, বাইরে গিয়ে, কোপায় গিয়ে, গোয়ালপাড়া গিয়ে ওখান থেকে কিছু একটা ড্রয়িং করে একদম প্রকৃতির কোনো দৃশ্য, সেইটাকে যাতে প্রকৃতি তার বিষয় হয় এবং সেটার উপর ভিত্তি করে একটা টেম্পারা প্রথম কথা টেম্পারা পদ্ধতিটা এত স্লো, তো কোনো একটা হয়তো আমি যখন সেকেন্ডারি উঠেছি তখন কোনো একটা জুনিয়রকে দিয়ে বললাম, এই চল তোকে চা ঘুগনি খাওয়াবো, একটু টেম্পারার পাতাটা আমাকে ঠিক করে দে। ওই যে সুন্দর করে স্মুথ করে ওই নেপালি পেপারটা পাতা, কিছুতে হতো না, আমার বাবল চলে আসতো, প্রচন্ড বাবল চলে আসতো। কেউ হয়তো করে দিল, কেউ হয়তো গ্রাউন্ডটা করে, ছবিটা আমি আঁকবো। টেকনিক্যালি খুব ভালো ছিল না, কিন্তু আমার মনে হতো যে ঠিক আছে অন্তত ছবিটা ভালো করে আঁকি। এবার কি করেছি আমি, মস্ত বড় দুটো তারির হাঁড়ি এঁকেছি, ওখানে তো প্রচুর তারির ঠেক ছিল তখন, এখন নেই আর অতটা, এরকম বড় বড় তারির হাঁড়ি, আর তার পেছনে প্রকৃতি দেখা যাচ্ছে। আর উনি আমার এই সেলিমটা মারাত্মক খুঁজে গেছেন, বলতে প্রকৃতি আঁকতে গেলাম, তারির হাঁড়ি কে আনা, বলছে কিসের হাঁড়ি, ভাতের হাঁড়ি কেন এঁকেছো, ভাতের নয়, সেলিম তো একটা তারির হাঁড়ি, তাতে আরো রেগে গেছেন। তারির হাঁড়ি, তখন সন্দেহ চোখে তাকাচ্ছেন, হ্যাঁ কি করে ছেলেটা রোজ গিয়ে, ইত্যাদি ইত্যাদি হলো। তো মানে একটা ওই ক্রিয়েটিভিটি নিয়ে পাকামির একটা তো শখ ছিলই, বুঝতেই পারছো এই সমস্ত যখন করতে। জানেন না যে গরু যে এঁকেছিল রং ছাড়া সাদা গরু, সেটা তো সেটা হ্যাঁ, আর একদম তাই। আরেকটা ছিল ওই বইপত্র পড়ার একটু অভ্যেস ছিল, লাইব্রেরিটা দারুণ লাগতো আমার, এখনো ভালো তখনও, মানে অনেকটা সময় লাইব্রেরিতে গিয়ে অন্যান্য আর্টিস্টদের বই দেখা, যাদের নাম জীবনে শুনি, সত্যি শুনি, হ্যাঁ। এবং এটা আমার ইন্টারভিউর গল্প সাংঘাতিক, মানে কলকাতা থেকে এসছে, নিশ্চয়ই অনেক কিছু জানে এটা ভেবেই তখনকার মাস্টারমশাইরা কিছু প্রশ্ন করছিলেন, কিন্তু না আমি সত্যি এখনো ভাবি আমি কয়েকজন হয়তো পিকাসোর নামটা জানতাম, রবীন্দ্রনাথ যে এত ছবি আঁকতেন সেটাও ভালো করে জানতাম না, হ্যাঁ কিছু একটা আমার একটা অজ্ঞানতা ছিল, মানে এই নলেজ গুলো না কম ছিল খুব। আর ইলাস্ট্রেশন নিয়ে এত পাগলামি ছিল, মানে আমার কাছে তখন শ্রেষ্ঠ চিত্রকর, ইলাস্ট্রেটর বলে নয়, হচ্ছেন কে, বিমল দাস, মনে আছে আনন্দমেলায় অসাধারণ সব ছবি আঁকতেন, সমীর রায়, সত্যজিৎ রায়, হ্যাঁ পূর্ণেন্দু পত্রী। ফলে যখন আমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে তোমার শ্রেষ্ঠ কিছু আর্টিস্টদের নাম করো, একটা তো সে টিপিক্যাল ভ্যান গগ বলেছি, 100 জনের মধ্যে 99 জন বলে না না ইন্ডিয়ান, তখন আমি বলেছি সত্যজিৎ রায়, বিমল দাস, এটা প্রত্যেকেই হচ্ছে হয় আনন্দবাজার নইলে সন্দেশ, না তো এরকম বা ইন্ডিপেন্ডেন্ট ইলাস্ট্রেটর। তো ওরা একটু অবাক হয়েছিলেন, হ্যাঁ তো না আর্টিস্টদের নাম করো, আর সেইটা আমার মনে আছে, কিছু বলিনি আর, স্বাভাবিক তখন তো ইন্টারভিউতে দিয়েছে, তার মানে ইলাস্ট্রেটরটা কি আর্টিস্ট নয়, এইটা নিয়ে সেই লড়াই আমার আজও জারি আছে। হ্যাঁ সেটা একটু আগে দেখলাম অমৃতা এসছে, অমৃতাদের সঙ্গে ওরা যখন পড়তে এসছে, আমি তখন সদ্য টিচার হয়েছি, হ্যাঁ ওরাও এটা নিয়ে খুব চেঁচামেচি করতো, কেন এই বিভাজন হচ্ছে, আমিও ওদের পক্ষে খুব ছিলাম, যে ইলাস্ট্রেশন এবং এটা আর্ট, এটা ইলাস্ট্রেশনের দুটো তো পারপাস আলাদা, সেটা তো অবশ্যই, কিন্তু একটা যেন সামাজিক জাতপাতের একটা বিচার করা স্বভাব বা অভ্যাস আজও আছে, যেটা কিন্তু বিদেশে নেই, এটা আমি হলপ করে বলতে পারি, সেরকম তথ্য আছে, আমি দেখিওছি, আর এখন তো ইন্টারনেটে গিয়ে আমি দেখিও, আমাদের দেশে এখনো আছে, যে জন্য আমাদের দেশে অনেক ইলাস্ট্রেটররা আবার একটু আর্টিস্ট হওয়ার জন্য আলাদা করে ছবি এঁকে আবার এক্সিবিশনও করেন, তাদের ইলাস্ট্রেশনই তাদের আর্ট, সাংঘাতিক ভালো শিল্প, এটা আমি তো মনে করি। তাই যাই হোক, সেগুলো মনে আছে, এরকম অনেক জিনিস ছোট 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 জিনিস নিয়ে হ্যাঁ মাথায় ঘুরতো, কিন্তু আমি ভালো করে তো তখন তো পড়াশোনাটা ওইভাবে ছিল না, মানে ছবি নিয়ে পড়াশোনা সদ্য হয়েছে, অন্য বইপত্র গল্পের বই পড়া ইত্যাদি সেগুলোর অভ্যাস ছিল সবসময়, ছবি নিয়ে পড়াটা হ্যাঁ এটা কলাভবনকে আমি অত্যন্ত আমি কৃতজ্ঞ, যে ছবির ইতিহাস, ছবি নিয়ে ভাবনা, ছবি নিয়ে এত বই, ছবি নিয়ে পড়া যায়। এবং আমার কিন্তু পড়াশোনার অভ্যাস ছিল, বা একটা ভালো স্কুলে পড়েছি বলে তা নয়, অত্যন্ত সাধারণ স্কুল থেকে আসা ছেলেমেয়েরা যাদের হয়তো পড়াশোনার অভ্যাস ছিল না, তাদেরকেও কলাভবন আজও কিন্তু ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে,
যে একটু পড়াশোনার দিকে একটু নিজেকে ওরিয়েন্ট করা। এরকমও ছেলে মেয়ে আমার ছাত্রছাত্রীরা আজও আছে, এরা সত্যিই কিন্তু দুঃখজনক ভাবে সেরকম ভালো ধরো পড়াশোনার কোনো ব্যাকগ্রাউন্ড পায়নি, সেরকম স্কুলে পড়ার সুযোগ পায়নি, পড়াশোনার কোনো অভ্যাস নেই, কিন্তু তারাও না, এই একটা তো লাইব্রেরিটা খুব ভালো, আরেকটা হলো যে পড়াশোনা করাটা খুব কঠিন কিছু নয়, একটু চেষ্টা করলেই একটু পড়াশোনা করা যায়। এবং পড়াশোনা করলে আমার উপকার হচ্ছে, ছবি আঁকতে বুদ্ধিটা বাড়ছে, আর একটু আমি খোলা চোখে দেখতে পাচ্ছি, প্লাস অনেক ডিবেট তৈরি হচ্ছে, নিজের সঙ্গে নিজের ডিবেট, বন্ধুদের সঙ্গে ডিবেট, অনেক তর্ক তৈরি হচ্ছে। আর যত তর্ক, যত ডিবেট, যত ভাবনা সংঘাত হবে, তত তো আমি আরো ঋদ্ধ হব, সমৃদ্ধ হব, এনরিচড হব, আমি তো শিখবো মোদ্দা কথা। তো সেইটা কলাভবনে বলতে বলতে এই কথাটা চলে এলো, যে কারণ এর পরের কথাটা যেটা তুমি জিজ্ঞেস করলে একটু আগে, যে কি নিয়ে পড়লাম, এটার সঙ্গে যুক্ত। যদিও পড়াশোনা করতাম, যদিও দেখেছি কলাভবনে গিয়ে হিস্ট্রি অফ আর্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, যদিও দেখেছি যে আমাদের সিনিয়র কয়েকজনকে তারা হিস্ট্রি অফ আর্টে স্পেশালাইজেশন নিচ্ছে, যদিও এটা দেখেছি যে যারা হিস্ট্রি অফ আর্ট নেয়নি কিন্তু তারাও বেশ ভালো পড়াশোনায়, মানে আর্ট হিস্ট্রির পড়াশোনা, তারাও রীতিমতো অনেক কিছু খোঁজ রাখে, জানেন, লাইব্রেরিতে সময় কাটান। ততক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে হিস্ট্রি অফ আর্টের ব্যাপারটা, কিন্তু হিস্ট্রি অফ আর্ট নেবো ভাবিনি। আমার ইচ্ছে ওই যে গভর্নমেন্ট আর্ট কলেজে গিয়ে ইলাস্ট্রেশন শিখতে পারলাম না, তো ওই দুঃখটা একটু রয়েও গেছিল, যে ড্রয়িং পেন্টিংটা শিখবো, সেই জন্য পেন্টিং এ আমি অ্যাপ্লাই করলাম। কিন্তু ভুলে গেছিলাম পেন্টিং এ তো সব টাড়ির হাড়ি টাড়ি এঁকে এসেছিলাম, আমার কোনো ভালো নম্বর ছিল না পেন্টিং এ, নম্বরের ভিত্তিতে আমার অন্য ক্লাসমেট অনেক এগিয়ে ছিল, ফলে আমাকে দেওয়া হলো না। বললো না, একটা তো নির্দিষ্ট সিট সংখ্যা থাকে, যে না হলো না, সরি, পেন্টিং তো হলো না। আমার দ্বিতীয় ছিল স্কাল্পচার, কেন জানি না স্কাল্পচারে হঠাৎ ভালো নম্বর, স্কাল্পচার তো অসম্ভব, আমি তো ভয় পেতাম, রোগা পাতলা চেহারা, আমি পারবোই না স্কাল্পচার করতে। খুব ভালো লাগতো স্কাল্পচার দেখতে, দাদারা করছে, দিদিরা করছে, স্টুডিওতে দেখতাম, আমি নিজে আর পারতামও না। কি একটা হয়ে 3 ডাইমেনশন, তো এদিকে করতে গিয়ে ওটা হয়ে যেত, হাতটা ঠিক করতে পিঠটা বেঁকে যেত, পিঠটা করতে গিয়ে হাত খুলে যেত। বরঞ্চ আমি এরাকোটার পুতুল বানাতে পারতাম, ছোট ছোট, সেগুলো ভালো পারতাম, নানা রকম মজার পুতুল। কিন্তু সিরিয়াসলি স্কাল্পচারটা আমি চেষ্টা করে দেখেছি, যে আমি পারছি না, মানে ফর্মটা, ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না। অথচ আমাকে সেকেন্ড প্রেফারেন্স দেওয়া হলো, না সেকেন্ড নয়, যে এটার পরে পেন্টিং তুমি পাবে না, আচ্ছা ঠিক আছে, তারপরে তোমার স্কাল্পচার। তারপরে প্রিন্ট মেকিং এ, গ্রাফিক্স এ মোটামুটি ভালো নম্বর ছিল। তখন হেড ছিলেন সনৎ কর, উনি ডাকাডাকি শুরু করলেন, তোর তো ভালো, তোর ড্রয়িং ভালো, হ্যাঁ তোর ড্রয়িং ভালো, যখন তুই গ্রাফিক্সে আয়। আর গ্রাফিক্সে তখন ইন্দ্রপ্রমিত দ্বারাও ছিল, ইন্দ্রপ্রমিত দ্বারা বলে হ্যাঁ চলে আয়, ভালো জমে যাবে। আরো অনেক, আর গ্রাফিক্সে আমাদের খুব ভাবও ছিল, গ্রাফিক্সের যে দাদা দিদিরা ছিল ওখানে গিয়ে প্রচুর আড্ডা মারতাম, ওদের সঙ্গে হেল্পও করতাম, রোলার চালাতাম, ইঙ্ক ঘষে দিতাম, স্টোন লিথো স্টোনটা ধরতাম, প্রচুর আড্ডাও হতো, বিশ্বকর্মা পুজো হতো, হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মনে হলো যে আমি গ্রাফিক্সটাও ইচ্ছে করছে না। সেই সময় আমার ক্লাসমেট অংশুমান দাশগুপ্ত, যে আমার কলিগো আর্টিস্ট পারবে, তারও এক অবস্থা, সেও পেন্টিং চেয়েছিল, তাকে পেন্টিং দেওয়া হয়নি, তাকেও আবার কি স্কাল্পচার না গ্রাফিক্স জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা গোমরা মুখে বসে আছি। তখন আমাদের একজন সিনিয়র, খুব প্রিয় দাদা আমাদের, তার নাম হচ্ছে দীপক ভট্টাচার্য। অত্যন্ত দুঃখজনক যে বেশ কিছু বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে, বা অকালেই চলে গেল, কারণ কলাভবনে টিচারও ছিল, আমাদের অনেক আগেই জয়েন করেছিল, এবং আমাদের 3 বছরের সিনিয়র, ইন্দ্রপ্রমিত দাদের ক্লাসমেট। দীপক দা হঠাৎ এসে বললো যে কি গোমরা মুখ করে বসে আছো কেন? না দীপক দা তো জানোই তো পাইনি। তা আর্ট হিস্ট্রি কি জন্য পড়ে আছে? না আর্ট হিস্ট্রি কি সিট আছে? সিট কি বেড পড়ে আছে, বেড, চলে এসো। তাহলে মানে এরা তোমরা পড়াশুনো করো, হ্যাঁ তোমাদের আমরা আর্ট হিস্ট্রি ভয় করো। আর আর্ট হিস্ট্রি করে তখন বোঝালো দুঃখটা কি, না আমরা পেন্টিং করতে চাইছি, আর্ট হিস্ট্রিতে গেলে। বলে কে বললো? বরঞ্চ আর্ট হিস্ট্রিতে গেলে কেউ আটকানোর নেই, খুল্লা পেন্টিং করো। তখন মনে পড়লো তাই তো দীপক দা নিজেও তো বিশাল বড় বড় পেন্টিং করে। দীপক দা বোঝালো বলছে পেন্টিং ডিপার্টমেন্টে ঢুকলে কতগুলো রেজিমেন্টেশনের মধ্যে দিয়ে যেতে হবে। আজ এটার গ্রুপ, কালকে টেম্পারা করো, পরশু মিনিয়েচারের কপি করো, তো আবার এটা করো সেটা করো, আবার এই করতে হবে। মোট কথা ফ্রিলি, হ্যাঁ মোট কথা ফ্রিলি, স্বাধীনভাবে বরঞ্চ ছবি আঁকতে পারবে আর্ট হিস্ট্রি পড়লে। আর প্লাস আর্ট হিস্ট্রিতে তোমাদের নম্বর কত জিজ্ঞেস করলো দীপক দা। ভালো নম্বর, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে দীপক দাই তখন উদ্যোগ নিয়ে আমাদের জোর করে নিয়ে গেল, কে তখন তৎকালীন প্রিন্সিপাল কে ছিলেন জয়ন্ত দা বোধহয় ছিলেন, বললেন জয়ন্ত দা ওদেরকে নিয়ে নিন আর্ট হিস্ট্রিতে। এর মুখ পুরোটা মৌখিক ভাবে হচ্ছে,
এত তো তখন নিয়ম কানুনের এত কড়াকড়ি ছিল না। তা ঢুকে গেলাম, তারপরে তো খুবই ভালো লাগতে শুরু করলো। শিবকুমারদার ক্লাস পেলাম, জঙ্কারদার ক্লাস পেলাম, অনেক মাস্টারমশাই, আর বিশেষ করে সিনিয়রদের সঙ্গে টিপকদারা যারা ছিল তাদের সঙ্গে প্রবল আর্ট হিস্ট্রি নিয়ে আলোচনা। দীপকদা খুব খুশি যে দুটো জুনিয়র এলো, মানে আর্ট হিস্ট্রিটা দীপকদা ধরে একটা গ্যাং তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন চেয়ারম্যান মাওয়ের ছিল না, চায় না গ্যাং অফ ফোর, ওরকম একটা গ্যাং তৈরি করতে। এবং সত্যি সত্যি দেখতাম যে আর্ট হিস্ট্রি নেওয়ার পরে আমাদের জুনিয়র, আমাদের সিনিয়র, আমাদের ক্লাসমেটরা একটু ভয় পেতে শুরু করলো। ওরা তো আর্ট হিস্ট্রি, ওরা তো হিস্ট্রি অফ আর্ট, হ্যাঁ ওরা থিওরি নানান ভাবে লিখতো, তো থিওরির লোক, থিওরির ছেলে। বারবার বলতাম থিওরির নয়, হ্যাঁ ওরকম আর্ট হিস্ট্রি বলতে হিস্ট্রিও নয়। তো এটা একটা মজা লাগতো। তবে সবচেয়ে এই প্রসঙ্গে যেহেতু পাঠভবনের কথা বললাম, এটা মনে পড়ে গেল, আমাদের একজন পাঠভবনের একজন শিক্ষিকা যিনি হিস্ট্রি পড়াতেন। আর আমার 11-12 হিস্ট্রি ছিল, আর্টস ছিল, তো আর্টসে হিস্ট্রি একটা সাবজেক্ট ছিল। আর কোনো কারণে হিস্ট্রিটাতে কিছুতেই ভালো নম্বর পেতাম না, বারবার না একে নম্বরটা কম হতো আমার। কিছুতেই মানে মুখস্থ করে ঠিক মতো গুছিয়ে লিখতে পারতাম না। কি এত, তখন তো 11-12 বুঝতেই পারছো, মনটা পড়ে আছে আর্ট কলেজে, তখন আর্ট কলেজে যাবো, ছবি আঁকছি, পড়াশোনাটা ভালো করে করতাম না, এটাও ঠিক। 11-12 সেই শিক্ষিকা, আমি ততক্ষণে থার্ড ইয়ারে পড়ি, আর্ট হিস্ট্রি নিয়ে পড়ছি, কলাভবনে 3 বছর প্রায় কেটে গেছে। এমনি শান্তিনিকেতনে বেড়াতে এসেছেন, খুঁজে আমাকে বার করেছেন। এই কেমন আছিস? হ্যাঁ প্রণাম করলাম। মিস ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো খুব আমি শুনেছি গৌতম দাদের কাছে তুই কলাভবনে ভর্তি হয়েছিস, আমার খুব ভালো লেগেছে, কারণ তোকে তো দেখতাম ছবি আঁকা, এত ভালো ছবি আঁকতিস স্কুলে থাকতে, এটাই তোর জায়গা, একদম ঠিক জায়গায় এসছিস। তো কেমন হচ্ছে ছবি আঁকা? এলাম হ্যাঁ ছবি আঁকা। তো এখানে তুই কি করিস, স্কাল্পচার না পেন্টিং? উনি যতটুকু জানতেন আর কি। আইলাম যে না মিস, কোনোটাই নয়, আমি আর্ট হিস্ট্রি নিয়েছি। কি আর্ট হিস্ট্রি? উনি না কেন ওনার মনে পড়ে গেল যে হিস্ট্রিতে কোন রকমে মানে ফেল করতে পড়ে গেছি, সে আবার এসেছি। তো উনি বলে ফেললেন যে আবার হিস্ট্রি? আমি বললাম হ্যাঁ মিস, কিন্তু এটা একটু অন্য রকমের, মানে আর্টের হিস্ট্রি। আর কি বলবো, চা খাবেন? আমি চাটা খাইয়ে তখনকার মতো প্রসঙ্গটা যাতে আর না ওঠে, হ্যাঁ উনি বল ঠিক আছে বাবা, আবার প্রণাম করলাম, মানে আশীর্বাদ করলেন, হ্যাঁ ভালো থাকিস, হ্যাঁ ভালো করে কাজ করি। একটু কিরম দেখলাম, একটু মনটা খারাপ হয়ে গেল ওনার, হ্যাঁ এটা আমার মনে আছে। আমিও সত্যি ভাবতাম যে কইসো, আমি তো হিস্ট্রিতে, স্কুলের হিস্ট্রিতে ভালো ছিলাম না, আর্ট হিস্ট্রিতে এসে বিশাল ভালো ছিলাম আমি তা বলবো না, কিন্তু অন্তত কোনো অ্যাংজাইটি, কোনো ভয় ওরকম হতো না। ওইখানে স্কুলে কোনো একটু অ্যাংজাইটি হতো, পারবো তো ঠিক মতো লিখতে পারবো তো। এখানে কারণ আর্ট তো, ছবিটা তো দেখি, বই কি পড়ি না পড়ি সেটা দেখো, বই পড়ার একটা অভ্যাস লাগে। গল্পের বই পড়ে হয়তো বড় হয়েছি, সেটা ঠিক আছে অনেক রকম, কিন্তু ছবির বই পড়াটা তো সহজ নয়। এমনকি আমি বলছি আমার মতো ছেলে পেলেদেরও, যারা প্রচুর বই, মানে আমাদের পাঠাগার স্কুলেও দারুণ লাইব্রেরি ছিল। তো বালিগঞ্জে একটা বালিগঞ্জ ইনস্টিটিউশন বলে একটা, ওখানে খুব সুন্দর লাইব্রেরি ছিল, প্রচুর লাইব্রেরিতে যেতাম। আর বাড়িতে একটা চল ছিল, বাবা প্রচুর বই পড়তেন, বই কিনতেন, এখনো পড়েন। তো মানে বই পড়াটা আমার প্রবলেম ছিল না, হ্যাঁ গল করে বই পড়ে ফেলতে পারতাম পাতা টু পাতা। কিন্তু আর্ট হিস্ট্রির বই এটা না পড়ার একটা, আমি দেখলাম ওইরকম ভাবে গল্পের বই পড়ার মতো পড়া যায় না, তার পাশাপাশি ছবিটা দেখতে হয়। এবং তারপরে আমি খেয়াল করলাম, বিশেষ করে আমার যে ক্লাসমেট এবং এখন কলিগ অংশুমানের কথা বললাম, যারা দুজনেই একই সঙ্গে আর্ট হিস্ট্রি নিলাম, অংশুমানের দিকে তাকিয়ে দেখলাম অংশুমানের একটা জিনিস আছে, আমার সেটা নেই, সেটা হলো ছবি দেখার চোখ। এইটা আমি তখন দেখে, অংশুমানের না খুব ন্যাচারালি একটা ছবি দেখে টক 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 করে কত কিছু দেখে ফেলতে পারতো, আর আমাকে না খুব সচেতন ভাবে দেখতে হতো। বরঞ্চ টেক্সটটা বইয়ে কি লেখা আছে সেটা আমি খুব চট করে বুঝে যেতাম, কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি, কিন্তু ছবির ভেতরে কি ঘটছে তখন সেটা বলতে পারা বা একটুখানি হলেও ব্যাখ্যা করতে পারা, অংশুমান খুব ভালো পারতো। ওই বয়স থেকে আমি দেখতাম। দীপকদাও খুব ভালো পারতো, যেহেতু আমার সিনিয়র সেই জন্য বলছি। আর অন্যান্য যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে ছিল, আমার সিনিয়ররা বা সমবয়সী বা জুনিয়র, তাদের মধ্যে অনেকে ছিল। আমার না অদ্ভুত লাগতো যে কি একটা হচ্ছে। অনেক পরে বুঝেছি যে আমার এটা নিয়ে আমার পরে ইচ্ছা আছে কখনো লেখার, যে আমার মন বা বোধটা আমি দেখেছি অনেকটা অক্ষর বা লিটারেরি ভিত্তিক তৈরি হয়েছিল। হ্যাঁ একটুখানি লেখা অক্ষর দিয়ে যেন আমি ছবিটা বুঝি, সরাসরি ছবিটা একটা ল্যাঙ্গুয়েজ, একদম সরাসরি ছবিকে হিট করা, ছবির সঙ্গে একটা কমিউনিকেশন করা, এইটা না কিছু। এত ছবি আঁকতাম, তার সত্ত্বেও হয়তো ভেতরে ছিল, ক্লিক করতো না। অথচ অংশুমানের বা অন্যান্য অনেকে দেখতাম। শুনি আমাদের গান লাগে, তুমি
তুমি তো একটা হ্যাঁ প্র্যাকটিসটা বলতে আমি এটা আমার মাস্টারমশাই শিব কুমার দাকে বললাম যে আমি না এটা আটকে যাচ্ছি, মানে শিবদাও ক্লাসে খেয়াল করলেন যে লিখছি খুব সুন্দর। হ্যাঁ উনি একটা আমার অ্যাসাইনমেন্ট দেখে ক্লাসের একটা পরীক্ষার পর দেখেছিলেন যে তোমার এই লেখাটা, এটা একটা ইন্ডিয়ান মিনিয়েচারের উপর লিখতে বলেছিলেন, তোমার এই লেখাটা একটা খুব সুন্দর ছোট গল্প বা একটা এসে হিসেবে খুব ভালো, আদৌ যে এটা কোনো ছবির সঙ্গে সম্পর্ক বোঝা যাচ্ছে না। আসলে প্রচন্ড গালি দিলেন, মানে এর সঙ্গে ছবি দেখেই তো লিখতো, সেই ছবির কন্টেন্টটা কই, সেই ছবির ল্যাঙ্গুয়েজটা কই, ছবি না দেখেও এটা দিব্যি লেখা যেত। হ্যাঁ বলেছিলেন ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজে খুব লিখেছো, হ্যাঁ কিন্তু কিছু হয়নি। তখন আমি বুঝতে পারলাম যে কিছু একটা জিনিস হচ্ছে। আমি তখন বই পড়ে একটা তো হলো ছবি দেখা, কি করে ছবি দেখবো সেটা নিয়ে আমাদের লাইব্রেরিতে কিছু বই ছিল ভালো ভালো, হাউ টু লুক অ্যাট আর্ট, বিদেশি বই। তারপর হচ্ছে ধরো আমি বাংলা বইয়ের মধ্যে আমি বলবো বিনোদ বিহারী চিত্রকর, নন্দলাল বসু দৃশ্য সৃষ্টি ততক্ষণে বেরিয়ে গেছে। এগুলো হচ্ছে বাংলা বইয়ের, এই দুটো বইয়ের কথা বলছি, যে দুটো বই তখন আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এই দেখতে শেখা নিয়ে। তারপর নন্দলাল বসুর সম্পর্কে পড়ছি, নন্দলাল বসুর হয়তো সম্পর্কে বা ইন্টারভিউ বেরিয়েছে কোথাও, তখন দেশ পত্রিকায় টত্রিকা প্রচুর বেরোতে সব নিয়ে লেখা, ওইগুলো আমাকে সাহায্য করে। যা শিবদা একটা বলেছিলেন, উনি আবার বললেন সেটা অবশ্য আমি পেয়েছি বিনোদ বিহারীদের লেখা থেকে, তাদের ভাবনা থেকে, ওটা আমার নিজস্ব নয়। কি করে আমি ছবির ল্যাঙ্গুয়েজটা বোঝার, এটা এই যে আমার একটা অসুবিধা হচ্ছিল সেটাকে অতিক্রম করব কি করে, উনি বললেন যে প্রতিদিন মিনিমাম বই থেকেই হোক, মূলত বই থেকেই হবে, তখন তো ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, বই থেকে অথবা সামনাসামনি হয়তো যা কলাভবনে ছড়িয়ে আছে, প্রতিদিন 10টা ছবি মন দিয়ে দেখবে। আচ্ছা, হয়তো 1000টাই দেখতে পারো, 10টা কেন 10,000টা দেখতে পারো, কিন্তু তার মধ্যে 10টা ছবি এমন ভাবে দেখবে যে ওই দেখাটা যেন পরদিনও মনে থাকে, ওই 10টা কি কি দেখেছিলে চোখ বুঝে যেন ওই 10টা মনে করতে পারো, কি কি দেখেছিলে, কি রং ছিল, কি ছবিতে ছিল, কি ভাব ছিল। অর্থাৎ ছবি দেখাটাকে যে প্র্যাকটিস করতে হয়। আমি ভাবলাম যখন দেখতে পাচ্ছি তো তাকালেই দেখতে পাবো, তাকালেই যে সবাই দেখতে পায় না, ওটাও যে মন দিয়ে দেখে 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 দেখে। হ্যাঁ যে ধরো আমি পড়লে, আমি তো বাংলা পড়তে পারি, কিন্তু পড়লেই কি রবীন্দ্রনাথের একটা কবিতা বুঝে যাবো তার মানে? আমি কিন্তু আরো একটু ভেতরে ঢুকতে হবে, আরো একটু জানতে হবে, আরো একটু সংবেদনশীল হতে হবে। এমনি ভাষার ক্ষেত্রে বলছি, জীবনানন্দ দাশ কেউ যদি বলে বাবা খুব কঠিন, একজন বাঙালি বলে, তার মানে তো আসলে ভাষাটা নিয়ে সমস্যা নয়, প্রতিটা অক্ষর প্রতিটা শব্দ সেই বাঙালি পড়তে জানে যা জীবনানন্দ দাশ লিখেছেন। কিন্তু তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে, তার অন্তর্নিহিত মানেটা বুঝতে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা নয়, কবিতার ল্যাঙ্গুয়েজটা। এমনি ছবিতে ধরো একটা পেইন্টিং যা আঁকা আছে, আমি বলছি তার রং আছে, রেখা আছে, স্পেস আছে, ফর্ম আছে, সেইটা তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, আরেকজনও দেখতে পাচ্ছে, সেটা কথা নয়। কিন্তু রং, রেখা, স্পেস, ফর্ম, কম্পোজিশন ইত্যাদি দিয়ে যে কি অন্তর্নিহিত মানেটা তৈরি হচ্ছে, কি বক্তব্য ফুটে উঠছে, সেইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজেরও ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ, আবার ভাষারও একটা ভাষা আছে। ওই দ্বিতীয় ভাষাটার একটা পর্দা পড়ে গেছিল আমার চোখে, খুলছিল না। হ্যাঁ এটাকে হাক্সলি বলে, মানে অ্যাল্ডাস হাক্সলি বলে, খুব বিখ্যাত একজন ইংলিশ লিটারারি ফিল্ডের একজন পণ্ডিত ছিলেন, তিনি বলতেন ডোরস অফ পারসেপশন, মানে আমরা বলি না পারসেপশনের দরজাটা খুলে গেল, অনুভূতি উপলব্ধির দরজা খুলে গেল, উনি বলতেন না দরজা নয়, দরজা গুলো, অর্থাৎ অনেক দরজা বাকি আছে এখন তোমার। এই একটা দরজা খুলে গেল অমনি লাফিয়ে ওঠার কিছু দরকার নেই, পরপর পরপর অনেকগুলো দরজা আছে, আরো দরজা wait করছে। দরজা সারা জীবন নাকি আছে, খুলতে 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 উপলব্ধি শেষ নেই। তো এইটা প্র্যাকটিস বলতে পারো সত্যি, এবং এখনো আমি তাই বলি ছাত্রছাত্রীদেরও যে মানে ব্যাপক ভাবে ছবি দেখতে হবে, তারপর ছবি নিয়ে তো পড়াশোনা তো আছেই, কিন্তু ছবি দেখা ডাইরেক্ট তোমার। আরেকটা যেটা হতো, কলাভবন যেহেতু প্রায় 24 ঘন্টা খোলা থাকতো, এই অর্থে যে মেয়েদের না হয় 9টায় হস্টেলে ঢুকে যেতে হতো আনফরচুনেটলি, কিন্তু ছেলেরা তো সারা রাত কাজ করতে পারতো। ফলে সারাক্ষণ সিনিয়রদের, বিশেষ করে পরবর্তীকালে জুনিয়র সিনিয়র সবারই স্টুডিওতে গিয়ে গিয়ে কাজ দেখা, এটা একটা দারুণ সুযোগ কলাভবনে পেয়েছি। কাজ দেখা, কি করছিস বল, কেন এরকম করছিস, সেটা নিয়ে কথা, আলোচনা, তর্ক, অনেক কিছু হয়েছে। সেটাও কিন্তু আমার দেখাটাকে হেল্প করতো, রাদার দেখা শেখাটা নেই। এইটা এমন একটা বিষয়, পরবর্তীকালে এটাই আমার না জীবনের প্রিয় বিষয় হয়ে গেল। এখনো তোমাকেও যে কটা প্রবন্ধ পাঠালাম না, বিষয় যাই হোক, বিনোদ বেরি, কালকে অমুক, তো তৃতীয় দিন কালীঘাট নিয়ে লিখছি, পরশু দিন সুকুমার রায় নিয়ে লিখছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি দেখো মূল বিষয় হচ্ছে কিন্তু দেখা নিয়ে আমি হিট করছি। আসলে দেখা দেখবো কি করে, কি আছে
ওনার ছবিতে, ওনার ভাবনায়, যেটা আমি দেখা দিয়ে উন্মোচন করতে পারি। তাই যদি তুমি প্রশ্ন করতে পারো তাহলে তুমি এত লিখছো কেন সৌমিকদা? দেখা দিয়েই যদি হয় ঠিকই, কিন্তু সেই দেখার পদ্ধতিগুলো বা দেখার কতগুলো সূত্রগুলো, সেই দেখাগুলোকে উস্কে দেওয়ার জন্য না একটু লিখিত বয়ান দরকার হয়। লেখাটা আমার কাছে মনে হয় একটা হেল্প, সাহায্য করে, নিশ্চিতভাবে সাহায্য করে। এবং শুধু ছবি নিয়ে লেখা নয়, আমার মনে আছে যখন আমি 12 ক্লাসে পড়ি তখন কোন একটা স্কুলের কোন কম্পিটিশনটা ভুলে গেছি, লেখায় অথবা আঁকায়, আমাদের 22শে শ্রাবণ প্রতি বছর রবীন্দ্রনাথের মৃত্যুদিনে একটা প্রতিযোগিতা হতো, লেখায় আঁকায় গানে বিভিন্ন রকম প্রতিযোগিতা। তো যা হয় আমরা সবাই সবগুলোতে নাম দিতাম। তো কোনো বছর লেখায় পেয়েছি, কোনো বছর আঁকায় পেয়েছি, হ্যাঁ কোনো বছর হয়তো গল্প লেখায় পেয়েছি। একবার আমি যখন লেখায় পেয়েছিলাম, গল্প লেখায় দ্বিতীয় বা তৃতীয় হয়েছিলাম, তখন শঙ্খ ঘোষের নির্মাণ ও সৃষ্টি বইটা পেয়েছিলাম। একবার আঁকায় একটা পুরস্কার পেয়েছিলাম স্কুলে, তখন মনে আছে প্রথম তার নাম শুনলাম, ছবি দেখলাম, সেই পোস্ট ইমপ্রেশনিস্ট পেইন্টার, সেই তার নাম হচ্ছে আমাদের লোত্রেক, তুলুজ লোত্রেক। হ্যাঁ, তুলুজ লোত্রেক, সেটাও মনে আছে। তুলুজ লোত্রেকের বইটা যে অনুষ্ঠানে দেওয়া হচ্ছে, তখন আরো একটু আগে 10-9 বোধ হয় না, কারণ 10-11-12 তখন ক্লাস 12-এ পড়তো হচ্ছে ইন্দ্রপ্রমিত দ্বারা। আমি বইটা তখন নিয়েছি, আমাকে হঠাৎ ইন্দ্রপ্রমিত দা পাশ থেকে জিজ্ঞেস করলো কি পেয়েছিস ওটা। হ্যাঁ, আমি তখন উচ্চারণ করতে পারি না। হ্যাঁ, আমি তৌলুজ, লাউত্রেক কি একটা বলেছি, খুব রেগে গেল, বলে একটা খুব ফরাসি কায়দে উচ্চারণ করে কি একটা বেরিয়ে গেল, ইলেকট্রন, কি বুঝতেও পারলাম না। তখনই বুঝলাম এটা একটা অন্য জগৎ ভাই, আমি আর্টিস্টের নামটাই উচ্চারণ করতে পারছি না। কিন্তু বাড়ি গিয়ে যখন দেখলাম সে অপূর্ব ছবি, লোত্রেকের ছবি। তো ওইটুকু, এই যে একটা হলো ছবি, তার সঙ্গে হলো শঙ্খ ঘোষের প্রথম কোনো বই পড়লাম, নির্মাণ ও সৃষ্টি, যেখানে সাহিত্য নিয়ে লেখা, যার অধিকাংশ আমার পড়াও নেই, কিন্তু আমার ভাষাটা দেখে মনে হচ্ছে আমি কিরম না ছবির জগতে ঢুকছি। পরে যতবার পড়েছি, বিশেষ করে একটা পর্যায়ে আছে রবীন্দ্রনাথের ছবি নিয়ে একটা অংশ লেখা আছে, বা অন্য কোন সাহিত্য নিয়ে লেখা আছে, এটাও হয়েছে জানো তো। তুমি বলছো কি কি দিয়ে না, সবসময় ছবির বই, ছবি দেখা তো মাস্ট, 1 নম্বর, ওটাকে তো কোনোভাবে এড়ানো যাবে না। কিন্তু আর্ট হিস্ট্রির বই বা থিওরির বই যে কাজে লেগেছে সবসময় তা না, অন্য সাহিত্য। খুব সাম্প্রতিক কালে, সেটার জন্য আমি আবার গৌতম দা, অরুণিমাদিকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাবো। বেশ কিছু বছর আগে 96-97 মনে আছে, 20-23-24 বছর আগে আমার কে অরুণিমাদি উপহার দিলেন মনীন্দ্র গুপ্তের অক্ষয় মালবেরি। অক্ষয় মালবেরি বরিশালে থাকতেন, সেই ছোটবেলার কথা, তার প্রথম ভাগটা যত পড়েছি অসাধারণ বই, তার বর্ণনা ইত্যাদি, সে সাহিত্য সে তো আছেই, কিন্তু আমি শুধু দেখছি, আমি ছবি দেখতে পাচ্ছি। আর আমার মনে হয়েছে ছবি নিয়ে তো এরকম ভাবে লেখা যায়, ছবি নিয়ে তো এরকম কি সুন্দর করে লেখা যায়। ছবি নিয়ে তো বাংলা লেখা বিশেষ করে কয়েকজন ছাড়া, তার মধ্যে বিনোদ বিহারীর লেখা আমার অসাধারণ লাগে। এত সাবলীল লেখা খুব বাংলায় কম দেখেছি, কিন্তু বাদ বাকি যারা বাংলায় লিখতেন প্রত্যেককে আমার উইথ অল রেসপেক্ট, কাউকে আমি অবমাননা করছি না, কিন্তু আমার মনে হতো কখনো কখনো বড্ড কঠিন হয়ে যাচ্ছে লেখাটা। ছবি নিয়ে লিখতে গেলে কি ভাষাটাও কঠিন হবে? এইটা যে হবে না, এটা দরকার নেই, সেটা কিন্তু আমি ছবি নিয়ে লেখা থেকে পাইনি, বরঞ্চ পেয়েছি কোত্থেকে বলতো, সাহিত্য নিয়ে লেখা থেকে, বাংলায়। যেমন শঙ্খ ঘোষের নাম করলাম, যেমন আমি মনীন্দ্র গুপ্তের নাম করছি, এরকম অনেকের লেখা। তারপর ধরো গান, রবীন্দ্রনাথের কিছু কিছু গান পড়ছি, সব নয়, বিশেষ করে প্রকৃতি নিয়ে গানের বর্ণনা, সেটা আমার ওরে পলাশ ওরে পলাশ, রাঙা রঙে শিখা শিখা দিকে দিকে আগুন জ্বলাস, আমার সবসময় মনে হতো যে এই বর্ণনা, কি সুন্দর, হালকা করে রূপক ছুঁয়েও আবার বাস্তবে ফিরে আসা, বাস্তব থেকে রূপকে যাওয়া, কি অনেক গানের মধ্যে আমি পেতাম। আর বিশেষ করে শান্তিনিকেতনে থাকার সুবাদে গিয়ে তো অনেক গান শোনার একটা অভ্যাসও হয়ে গেছে, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়। আমার পাশের ঘরে সাউথ ইন্ডিয়াতে পাটে বঙ্গালী ছিল, সেখানেও গান নিয়ে একটা চর্চা থাকতো, সেটা ছিল। কলাভবনে এসে সেটার পরিশ্বাস, গান শোনা, আমি নিজে খুব একটা গাইতাম না, আমি নিজে একটু তবলা টবলা বাজাতাম ওইটুকুনি। গান গাইতে গেলে আমাকে মঞ্চে পেছনের সারিতেই রাখা হতো। আর যখন কলাভবনের প্রতি বছর নবীন বরণ বলে আমাদের একটা অনুষ্ঠান হতো, আজও হয়, নতুনদের ওয়েলকাম করার জন্য, সেখানে কোনোদিন আমাকে গানের দলে রাখা হয়নি, ওই একই কারণে, সুর নেই বলে গলায়, বেসুরো, কে আমাকে রাখা হতো লাইট টাইট ঠিক করার জন্য, তারপরে সবার ড্রেস করে দেওয়ার জন্য, কস্টিউম করে দেওয়ার জন্য, টিফিনের দায়িত্ব দেওয়া হতো, গানে আমাকে রাখা হতো না।
কিন্তু আমার সেই দুঃখ নেই, কারণ আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে, ধরো যে হোস্টেলে থাকতাম নন্দন আমার পাশের ঘরে, আমার 2 বছর বাদে এলো CK মুরলী। সে এখন খুব বিখ্যাত পারফরমেন্স আর্টিস্ট হিসেবে, তো খুব নাম আছে, কেরালা থেকে এসেছিল। মুরলী আমার পাশের ঘরে থাকতো। মুরলী যেমন দক্ষিণী গান শুনতো, সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল, আর আমার সাংঘাতিক লাভ। এমনিতে সাউথ ইন্ডিয়ান খেতে আমার বরাবরই ভালো লাগে, হ্যাঁ। তা কলকাতায় মানে শান্তিনিকেতনে পড়তে এসে সাউথ ইন্ডিয়ান খাবার পেতাম না বলে ওটা একটা দুঃখ ছিল। অন্যরা বন্ধুরা বলতো, কলকাতার বিশেষ করে বন্ধুরা বলতো এখানে বিরিয়ানি পাওয়া যায় না, আর আমি বলতাম সেখানে ইডলি পাওয়া যায় না। তখন আমাকে একেবারে মানে পরিত্যাগ করতো আমার এই সাউথ ইন্ডিয়ান খাবারের প্রীতি শুনে। তখনও করতো, এখনো অনেকে করে, হ্যাঁ। তো সে বাদ দাও। কিন্তু তারপর বোলপুরে মনে আছে খুঁজে পেয়েছিলাম মধুরম বলে একটা দোকান, তখন ইডলি করে, সে সাইকেল করে চলে যেতাম। সেটা শান্তিনিকেতনের খাবার নিয়ে একটা আলাদা তোমার সঙ্গে আড্ডাই হতে পারে, সেটা আলাদা। সে অসাধারণ সব খাবার আবিষ্কার করা শান্তিনিকেতন এবং বড়দায় দুটোতে, হ্যাঁ। তো তো যাই হোক, আমি এটা বলছি এই যে দক্ষিণী গান কেউ চালাচ্ছে। আরেকটা জিনিস খুব কম শোনা ছিল আমার কলকাতায় থাকতে, লোকসঙ্গীত, বাউল। এই দূরদর্শনে দেখতাম, সাদা কালো দূরদর্শনে সাদা কালো বাউল 2-1 দেখেছি, ওইটুকুনি। ট্রেনে আস্তে আস্তে দেখেছি রঙিন জামা পরা। কিন্তু একটা বাউলের আখড়ায় বসে যে এরকম গান শুনতে পাবো, সাইকেল করে মানে 15 মিনিট সাইকেল চালিয়ে নন্দনসদন থেকে বেরিয়ে, যে মাঠ, আকাশ, প্রকৃতি, ভাবতে পারছো 18 বছর ধরে যে ছেলেটা শুধু কলকাতায় মধ্যে বড় হয়েছে, প্রতিটা দিন কিন্তু আমার কাছে ছবির মতো, হ্যাঁ। সেগুলো আমার বাবা শুনতে খুব ভালোবাসেন, যেহেতু বাবা ওই যে বললাম গ্রামে বড় হয়েছেন, একেবারে পূর্ববঙ্গের গ্রামে, তো ওনার মজা লাগতো এগুলো শুনতে। ওনার মনে হতো ওনার ছোটবেলা কথা শুনছেন আমার কাছে। কিন্তু আমার কাছে তো একেবারে নতুন ওগুলো, যেগুলো আমি ট্রেনে যেতে যেতে দেখতাম, সেটা আমার হোস্টেল থেকে বেরিয়ে গিয়ে দেখছি। ফলে এই যে তুমি বলছো না ছবি দেখা, এই যে সত্যিকারের প্রতিদিনের ভিজুয়াল এক্সপিরিয়েন্স, প্রতিদিনের দৃশ্য জগৎকে দেখা, চুপ করে বসে আছি, সেই কোথায় চলে গেছি, কোপাই টোপাই পেরিয়ে ওইখান থেকে। সেটা সব সিনিয়রদের অনেক অবদান আছে। তারা বলতো কি তোরা ইয়েতে গিয়ে, লালবাদে গিয়ে, কারণ আমাকে দেখেছিল লালবাদে অনেকক্ষণ বসে আছে, কি করছিল, এলাম যে দারুণ সেদিনকে সানসেট হচ্ছিল, সূর্যাস্ত দেখছিলাম। তুই এখানে কেন, চলে যা না, কোপাই পেরিয়ে একটা জায়গায় সাইকেল করে চলে যেতাম। এই যে বেড়ানো যেহেতু সম্ভব ছিল, একটা পয়সা খরচা হতো না, হ্যাঁ। সাইকেলের পাম্পটা বিনা পয়সায় করতাম, সাইকেলের দোকানে গিয়ে, হ্যাঁ দাদা পাম্পটা দাও না বলে নিজেরাই করে বেরিয়ে যেতাম, হ্যাঁ। আর যা থাকতো, যেটুকু পয়সা লাগতো, যারা বিড়ি খেত একটু বিড়ির জন্য, আর যা লাগতো খুব অল্প পয়সায় চা মুড়ি দিব্যি হয়ে যেত। কিন্তু এই যে বেড়ানোটা, এইটাও কিন্তু আমার মনে হয় দেখাটাকে না খুব সাহায্য করেছে। অর্থাৎ প্রকৃতি, জীবন, হ্যাঁ সমস্ত কিছু। কলাভবনে এসব মানুষ দেখছি, 24 ঘন্টা খোলা আছে, সিনিয়রদের কাজ দেখছি, তার সঙ্গে সাহিত্য, গান বাজনা, সমস্তটা মিলিয়ে। কিন্তু আজকে না, কিন্তু অসীম এটাও ঠিক, আজকে আমি যতটা সচেতন ভাবে বলতে পারছি, তখন কি এতটা সচেতন ভাবে বুঝতে পারছিলাম যে ভেতরে এই রসায়ন গুলো ঘটছিল? অবশ্যই না। দেখো এখন এখন কিন্তু কেটে যাবে, হ্যাঁ। আবার আসছি, 1 ঘন্টা হয়ে গেল। এবার তুমি আমাকে আবার বলে যে আজকে 9:30 অব্দি করবে, এ কি করবে? এখন তো শান্তি পেলাম না। না না না, পরেরটা তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? 9:30, 9:45 হতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে করো। আবার আসবে ফিরে, আবার এসো ফিরে। এই তো চলে এসছি, হ্যাঁ এই তো চলে এসছি। অসীম চা খাওয়াও, চা খাওয়াও। আমি তো চাটা খেয়েই যাচ্ছি। আমাকে খাও, আমি নিজেকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলো। আমার মনে হচ্ছে না যে এটা তাড়াতাড়ি শেষ হবে, কারণ আমরা শান্তিনিকেতন থেকে বেরোতে পারিনি এখনো। বেরিয়ে গেছে, শান্তিনিকেতন হয়ে গেছে। চলো চলো নেক্সট প্রশ্ন করো, প্রশ্ন। বল না, খুব ভালো লাগছে গল্পটা শুনতে, তারপর বলো। নানা রকম, আমার শান্তিনিকেতন গল্প শেষ হবে না, সারা রাত কাবার হয়ে যাবে। ভূতের গল্প আছে শান্তিনিকেতনে, কি শুধু আর ছবি দেখার গল্প? আর্টিস্টের ভূতের গল্প আছে, সিনিয়রদের বদমাইশির গল্প আছে, আমার বদমাইশির গল্প আছে, মাস্টারমশাইদের কত রকম ভাবে জ্বালিয়েছি, যেগুলো তোমাকে আড়ালে বলবো, কারণ এখানে অনেক ছেলে মেয়েরা আছে, আমার ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে এক্ষুনি সেইগুলোর সুযোগ দেবো না শুনতে। হ্যাঁ, কত গল্পগুলো তোমার স্টুডিওতে গিয়ে, স্টুডিওতে গিয়ে চা খেতে খেতে, গরম গরম পেঁয়াজি খেতে খেতে তোমাকে বলবো পরে যে কিভাবে আমরা মাস্টারমশাইদের জ্বালিয়েছি। যাচ্ছে তাই গল্প সব। এবার একটু বড় গল্পটা বলো। বলো বলো, কি নেক্সট? বড়দের না বড়দা গল্প? ও হ্যাঁ, বড়দা 3 বছর তো, মানে 2 বছর ফাউন্ডেশন, তারপরে 3 বছর
তোমার স্পেশালাইজেশন আর্ট হিস্ট্রি করে মাস্টার ডিগ্রিটা কোথায় করব ভাবছি, যে এখানে করব কিনা নাকি বড়দায়। এই জন্য বড়দার কথা ভাবছি যে শান্তিনিকেতন থেকে পড়ে বড়দায় যাবার একটা না খুব অনেক দিনেরই, আমাদের আগে অন্তত বেশ কয়েকটা বছর সিনিয়রদের একটা যাতায়াত ছিল। হ্যাঁ, মানে এটা নিয়ে একটু আমরা প্যাকও শুনতাম, ওই তো বি ফাইন শান্তিনিকেতনে, তারপরে বড়দাই এম ফাইন। হ্যাঁ, এটা একটা ট্র্যাডিশন লেগেছে। সবাইকে আর চান্স পেতো, একজন কয়েকজন করে যেত এবং সেটা ভালোই। এমনকি আমার মনে আছে মানিদাকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন যে এই যে বড়দাতে, সরি শান্তিনিকেতন থেকে অনেকে রিফাইন করে এম ফাইন বড়দায় করতে যায়, এটা কেন, কি মনে হয় আর কি শান্তিনিকেতন ভালো লাগে না তাদের, বা বড়দা এমন কিছু দিতে পারে যেটা শান্তিনিকেতন কে আর পারে না? একজন রিপোর্টার নাকি আমার সামনে, আমার মনে আছে, এটা অনেক পরের ঘটনা বলছি, ততক্ষণ আমি টিচার হয়ে গেছি ওই সময়। আমি ভাবছি আমি তো খুব উদ্গ্রীব, মানে এটা কি বলেন, কারণ এটা তো সত্যি আমারও প্রশ্ন, কি আমরা এখানে মনে হয় যে আর বড়দায় যাই, হ্যাঁ, বা ইত্যাদি ইত্যাদি। মানিদা বললেন কেন যাবে না, শান্তিনিকেতন বড়দা তো ভাই ভাই অনেকদিন ধরে। হ্যাঁ, বলে মুখ ঘুরিয়ে চলে গেল। হ্যাঁ, বেশি আর বললেন না। এটা আমার দারুণ লেগেছিল, ভাই ভাই শান্তিনিকেতন বড়দা ভাই ভাই। হ্যাঁ, তো ওখানে গেলাম তোমার বড়দায় একটা ডিগ্রি পড়তে, আর অনেকে মিলে গেছিলাম আমরা, অনেকে ধরো গ্রাফিক্সে চান্স পেলো, কেউ পেন্টিং এ পেলো, কেউ স্কাল্পচারে পেলো, আর্ট হিস্ট্রিতে আমি সুমান আমরা পেলাম। এবং হ্যাঁ, শান্তিনিকেতন 5 বছর পড়ার পরে এটাও ঠিক একটু মনে হচ্ছিল একটু পাল্টাই। হ্যাঁ, আবার একটু শহরে গিয়ে পড়ি সেটাও মনে হচ্ছিল, আর দূরে বাংলার বাইরে গিয়ে পড়ি সেটাও আমার খুব ভালো লাগে। আর আমি শুনেছিলাম, খবর নিয়েছিলাম সিনিয়রদের কাছ থেকে, খুব ভালো ইডলি ধোসা টোসা পাওয়া যায় ওখানে। হ্যাঁ, গুজরাটি খাবার, ধোসা ওইসব তো আছেই আমার। হ্যাঁ, শুধু ধোসা নাই, গুজরাটি খাবার, কারণ এলগিন রোডে তুমি নিশ্চয়ই জানো, ভবানীপুর এলগিন রোডে গুজরাটিদের পার্ক, ধোকলা টোকলা আমার অভ্যেস হয়ে গেছিল বাড়িতে থাকতে। আমি প্রথম বাড়িতে এনেছিলাম, কেউ খায়নি প্রথমে, আমার দিদি বোন বাবা মা, এটা কি নরম নরম স্পঞ্জ, মা তো খেতেই পারলেন না। হ্যাঁ, আমি বাড়িতে প্রথমে আনা শুরু করলাম, একদিন সিঙ্গারা না এনে ঢোকলা এনেছিলাম, বলে কি মার, মানে পুকুনি খেয়েছিলাম, কি সব এনেছিস। এখন সেই আমার খুব ভালো লাগতো, সেই ঢোকলা ওখানে পাওয়া যাবে, আরো কম দামে পাওয়া যাবে, ঢোকলারই দোকান চারিদিকে। এই খাবারটা একটা বড় ব্যাপার ছিল। আর ওখানে তো আর বারবার ফিরে আসা যাবে না, অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে যদি দেখি নাম বেরিয়ে গেছে তখনই অ্যাডমিশন নিয়ে নিতে হবে, এত দূর না, আবার আসবো আবার যাবো, সেইভাবে একদম পুরো বাক্স প্যান্টরা নিয়ে চলে গেছি। না হলে কি হতো জানি না, হতো, কিন্তু দেখলাম আর্ট হিস্ট্রিটা পাওয়াটা সহজ ছিল। মানে আমাদের সঙ্গে এরকমও ছিল যে অন্য কলাভবনের নয়, উড়িষ্যা থেকে ভুবনেশ্বর আর্ট কলেজ থেকে একটি ছেলে গেছিল পেন্টিং এর জন্য, কিন্তু আসাম থেকেও ছিল, গুয়াহাটি আর্ট কলেজ থেকে সেও গেছিল পেন্টিং বা স্কাল্পচারের জন্য, তার হয়নি। কিন্তু তাদেরকে আর্ট হিস্ট্রি ডিপার্টমেন্টের মাস্টারমশাইরা জিজ্ঞেস করলেন, শিবজি পানিকর জিজ্ঞেস করলেন যে ও তোমাদের হয়নি, ঠিক আছে বইটাই পড়ো, মানে লেখা টেখা আছে, হ্যাঁ স্যার লেখার উপরে, তা আর যাও আর্ট হিস্ট্রি না যাও, যে গরু ছাগলের মতো নিয়ে নিত। হ্যাঁ, মানে দারুণ আর কি। হ্যাঁ, তো এবং সবচেয়ে ভালো লাগতো যে কলাভবনে আর্ট হিস্ট্রিটা আমি আর অংশুমান, আমাদের ঠিক আগের ব্যাচে কেউ নেই, তার আগের ব্যাচে কেউ নেই, তার আগের ব্যাচে দীপকদা একা ছিলেন। এত কম কম ছিল না আর্ট হিস্ট্রি স্পেশালাইজেশন, এখন নয়, এখন একই সঙ্গে বি ফাইন এম ফাইন ব্রিজ কোর্স মিলিয়ে প্রায় 40 জনের উপর এই মুহূর্তে আর্ট হিস্ট্রিতে। মানে বড় বড় ফুটবল টিম প্লাস এক্সট্রা নিয়ে ভালো একদম, মানে আমরা 3টে টিম নামাতে পারি এখন, ক্রিকেট বলো ফুটবল বলো, এত ছেলে মেয়ে আছে, তখন টিম করছে। হ্যাঁ, তো এই কজনই ছিলাম। বড়দায় গিয়ে দেখি বেশ টিমটা বড়, আমাদের বেলায় প্রায় 12-13 জন ছিল একই সঙ্গে, বিভিন্ন ভাষাভাষী, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটের ছিল, রাজস্থানের ছিল, দিল্লি থেকে আসা, আসাম থেকে আসা, উড়িষ্যা থেকে। এইটা কলাভবনও পেয়েছিলাম, যে দান সবাই আর্ট হিস্ট্রিতে নয়, গোটা কলাভবন মিলে, যেটাকে আমরা বলি একটা খুব একটা কসমোপলিটান আবহাওয়া, যে নানা সংস্কৃতি, নানা ভাষার, নানা, এমনকি বিদেশি এখনো পাওয়া যাবে খুঁজলে, 2টো কোরিয়ান, হ্যাঁ একজন হয়তো থাইল্যান্ডের, কখনো কখনো একটা দুটো জাপানিজ, মানে এই সাউথ ইস্ট এশিয়ার বিশেষ করে তখনও ছিল। আর বড়দায় গিয়ে এই যে বিভিন্ন ভাষাভাষীর ছেলে মেয়েরা, তার যেটা সুবিধা হলো আর্ট হিস্ট্রি পড়েছিলাম খুব ভালো করে, নো ডাউট, কিন্তু আমার যেটা স্মৃতিটা অনেক বেশি, যদি বড়দার কথাই জিজ্ঞেস করব, অন্যান্য প্রদেশগুলোতে কন্টেম্পোরারি আর্টই বলো
বা আমাদের ট্র্যাডিশনাল আর্ট বলো, সেগুলো জ্ঞান এত কম, শুধু নামি দামি লোকজনদের জানতাম। তাও কি বোম্বে, দিল্লি, এইরকম মাদ্রাস, কিন্তু নামি নন, কিন্তু বেশ ভালো কাজ করেন। লোকাল আর্টিস্ট অনেক থাকে, তো সব জায়গায় থাকে। সেটা যদি আমার এই বন্ধুগুলো কে না পেতাম, যে বিশাখাপত্তনম থেকে আসছে, যে হায়দ্রাবাদ থেকে আসছে, কেউ মাইসোর থেকে আসছে, কেউ ব্যাঙ্গালোর থেকে আসছে, কেউ পুনে থেকে আসছে, নাগপুর থেকে আসছে, এইটা আমার জানাটার একটা এত বড় পরিধি বেড়ে গেল, এত আগ্রহ হলো। তার সঙ্গে হচ্ছে ট্র্যাডিশনাল আর্ট, কোথাকার কোথায় কি মন্দির আছে, কি মসজিদ আছে, কি স্কাল্পচার আছে, ওই জানাটা যদি বলো যে কলাভবন থেকে বেরিয়ে গিয়ে আর্ট হিস্ট্রি অ্যাঙ্গেল থেকে বলছি, যে আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছি না, আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো কলাভবনে হয়েছিল, যেটাকে আমরা বলি একটা ভিত্তি, একটা সলিড ফাউন্ডেশন আর্ট হিস্ট্রি, সেটা বলছি না। কিন্তু এরপরেও তো ধরো নলেজ, ইনফরমেশন, একই দেশে বসে আছি এই ভারতবর্ষের, কি আমি সত্যি অন্ধ্রপ্রদেশে যে এত অসাধারণ কাজকর্ম হয়েছে, বিভিন্ন ট্রেডিশন, স্কাল্পচার বলো, আর্কিটেকচার বলো, বা কন্টেম্পোরারি আর্টিস্টরা, শুধু তাই নয়, আমি তো শুরু থেকে বুঝতে পারছো খেতে ভালোবাসি, অন্যান্য প্রদেশে কিরকম কিরকম খাওয়া হয়, হোস্টেলে সমস্ত ডেকে নিয়ে সেই সব প্রদেশের খাওয়া দাওয়া রান্না হতো। তারপর কলাভবনে যেটা হতো, খাওয়া দাওয়াটা না হলো বিভিন্ন প্রদেশে কিরকম নাচ গানের যে সংস্কৃতি, ট্রেডিশন, সেটা আমরা নবীন বরণে দেখতে পেতাম। সেই জন্য আমাদের দীপকদের নামই দিয়েছিলেন যে কলাভবনের নবীন বরণ হচ্ছে ইন্ডিয়া ফেস্টিভ্যাল। এই এক্ষুনি একটা হলো আসামের বিহু, তার পরের মুহূর্তে পাঞ্জাবের ভাংড়া, তারপরেই হয়তো একটা বাংলার লোকসঙ্গীতের সঙ্গে একটা লোকনৃত্য, পরপর 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 হতে থাকে একবারে, হ্যাঁ, বিনাকা গীতিমালার মতো একেবারে। তো বড়দায় গিয়ে এইগুলো অতটা দেখতে পেতাম না, বরঞ্চ গুজরাটি ডান্স, ওই যেটা গারবা বলে, গারবাটাও দেখেছি বেশি। কিন্তু যেটা হতো আর্টের ব্যাপারে, ভিজুয়াল আর্ট, এই যে আমাদের ছবির জগতের যে সারা ভারতবর্ষ জুড়ে যে ব্যাপক, শুধু ইনফরমেশন না, যে দেখাটাও যে আলাদা, যে কেউ দেখে হয়তো ওই যে বললাম ছবি ল্যাঙ্গুয়েজ হিসেবে, যেটা আমরা কলাভবনে দেখতে শিখেছি, কিন্তু আরেকটা জায়গায় দেখছি আমাদের ধর ব্যাঙ্গালোর থেকে এসছে, মাইসোর থেকে এসছে, সে বিশেষ করে ট্র্যাডিশনাল আর্ট দেখে সে দেখে ছবির যে ধরো কন্টেন্ট, এবং বিশেষ করে কন্টেন্ট বলতে কি, ট্র্যাডিশনাল আর্ট যদি হয়, তার যে ধর্মীয় যে কন্টেন্ট, অর্থাৎ তার যে মাইথোলজি, তার যে পৌরাণিক কাহিনী, যেটা আমি অন্তত খুব কম জানতাম বলে একটু লজ্জাও হতো, যে চট করে একটা মিনিচার পেন্টিং দেখে আমি দেখছি কি ফর্ম, বাহ, বিউটিফুল কম্পোজিশন, কালার, ফন্ট, লাইন, আর ওরা দেখছে তার গল্পটা কি, পুরাণে কি লেখা আছে, ভগবত পুরাণে এটা কোন অংশটা। এই যে আমার একটা গ্যাপ ছিল, সেইটা কিছুটা কিন্তু আমি বলবো বড়দায় গিয়ে পূরণ হলো। আমি সত্যি দেখলাম যে বিশেষ করে ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের এই যে পৌরাণিক কাহিনীগুলো, তার অনেকগুলি ঐতিহাসিক জায়গাগুলো যে আমি জানতাম না, আর বড়দায় খুব খোলাখুলি সেগুলো আলোচনা হচ্ছে। আমাদের আর্ট হিস্ট্রিতে একটা বিষয় আছে আইকোনোগ্রাফি বলে, যে তুমি বাংলায় বলে প্রতিমা লক্ষণ, তুমি চট করে যে চিনতে তো পারো, এটা দুর্গা, এটা গণেশ, এটা অমুক, কি দেখে চিনতে পারো, তার কথা হলো লক্ষণ আছে। হ্যাঁ, তো এই যে লক্ষণকে চিনতে পারা, সেটা সেই লক্ষণ থেকে তুমি এটাও চিনতে পারো, এই তো রামায়ণের গল্প বলছে, তুমি বিষ্ণুপুর এখন টেরাকোটা মন্দির যাও, এটা তো মনে হচ্ছে এই গল্প, এটা তো মনে হচ্ছে ভগবত পুরাণ থেকে লেখা, এই যে আঁকা বা খোদাই করা, এটা আমরা বুঝতে পারছি কি করে, নিচে তো লেবেল করা নেই, আজকালকার দিনের মতো তখন ক্যাপশন নেই, আইকোনোগ্রাফি দিয়ে বুঝতে পারছি। এই আইকোনোগ্রাফির একটু দুর্বল ছিল কলাভবনে যেভাবে পড়েছিলাম, আমাদের দোষেও ছিল, পুরোটা আমি ডিপার্টমেন্টের দোষ ভাবে বলছি না, কিন্তু হয় না এক একটা ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশনটা একদিকে ছিল, এবং যতটা ভালো আমার মনে হতো যে আমরা মডার্ন আর্ট, মডার্ন ওয়েস্টার্ন আর্ট, মডার্ন ইন্ডিয়ান আর্ট কলাভবনে থেকে যতটা জানতে পেরেছি এবং উৎসাহ বোধ করেছি সিনিয়রদের জন্য, মাস্টারমশাইদের জন্য, বড়দায় গিয়ে দেখতাম আবার কন্টেম্পোরারি আর্ট, মডার্ন আর্ট, আর্ট হিস্ট্রি ডিপার্টমেন্টে একটু যেন ব্রাত্য, বা যেভাবে ওরা দেখে বড্ড সহজ সরল করে দেখে। আর বিশেষ করে শান্তিনিকেতন, কলকাতার যে আর্ট হিস্ট্রি, বাংলার যে আর্ট হিস্ট্রি, সেটা দেখাতো দেখতাম যে এক ধরনের গত বাধা দেখা আছে, সেটা তো একটু ফাইট করতে হতো, না মোটেই না, যেমন বলতো ও তোমরা তো শান্তিনিকেতনে তো লতা পাতা গাছ ছাড়া তো কিছু আঁকতেই জানো না, এই টাইপের। তা যে নয়, কেসটা যে তা নয়, এটা যে অনেক একটা সমৃদ্ধশালী ইতিহাস, তার ভিতরে অনেক কিছু কথা বলার আছে, অনেক কিছু দেখার আছে, ফলে এই সব মিলিয়ে বড়দাটা জমে উঠেছে। আর সাইকেল তো ছিলই, ওখানে একটা সাইকেল কিনতে হয়নি, আমি যখন সাইকেল খুঁজছি সিনিয়র বললো যে যারা পাশ করে বেরিয়ে যায় কেউ সাইকেল নিয়ে যায় না,
চাকরি টাকরি পেয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, হোস্টেলের তলায় একটা গোডাউনে, না গোডাউনে ফেলে যেত, হ্যাঁ একদম গোডাউনে ফেলে যেত। মানে গোডাউনে নিয়ে গেল, আমাদের যে দারোয়ান ছিলেন হোস্টেলে, বলছে আসে উঠালো। আমি ভালো করে দেখে টেকে নেড়ে টেড়ে কানকু টানকু দেখে, হ্যাঁ দেখলাম বাহ এটা ভালো, দিয়ে আবার 100 টাকা লাগলো অবশ্য সারাতে। এইভাবে আমরা সব সাইকেল পেয়ে গেছিলাম, সাইকেল করে করে তারপরে একটা তো আর্ট হিস্ট্রি দিই। ও একটা ওই যে বললাম না 13-14 জন ছিল, মানে দিন রাত হোস্টেল অবধি, হ্যাঁ রাত অবধি। এবং যখন বলছি যে ঘুম পেয়ে গেছে, রাত 2:30 বাজে, আর পারছি না আর্ট হিস্ট্রি আলোচনা করতে, কোন একটা বন্ধু বললো দাঁড়া, বাঙালি কোনো বন্ধু, খিদে পেয়েছে, 2 মিনিট সাইকেল করে বেরিয়ে গেল। আমাদের হোস্টেলের কাছেই ছিল স্টেশন, রেলওয়ে স্টেশন বড়দা। ওখান থেকে সে প্যাকেটে করে কি সব অমলেট টমলেট এটা সেটা রুটি টুটি নিয়ে এলো, লেখা, হ্যাঁ নিয়ে আমার কথাটা শুনতে হবে। হ্যাঁ তার মাঝখানে আবার একজন কেউ রাত 3টের সময় ঘরে ঢুকে গেল, কে अभी भी चल रहा है क्या, চলো চলো, হ্যাঁ মানে আমারও কিছু বলার আছে, হ্যাঁ চলো, হ্যাঁ ঠিক আছে বাতাও বাতাও। এই যে পাগলের মতো চলতো, এত ছেলে মেয়ে ছিল বলেই হতো। আবার পরদিন সকালে ক্যান্টিন যাবো, টিচারদের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, ওনাদের সঙ্গে ঝগড়া হতো আমাদের আর্ট নিয়ে আর কি। তা তিনি আবার পরে ঝগড়া টগড়া বকুনি দিয়ে পরে আবার চা খাওয়াতেন ক্যান্টিনে নিয়ে গিয়ে। তো এই দিক থেকে আমি বলবো বড়দার একটা খুবই সুন্দর সময় কেটেছিল। এবং তার পাশাপাশি হচ্ছে বড়দা থেকে আমাদের নিয়ে যেত এক্সকারশনে, অজন্তা এলোরা গেছি, তারপরে ভারত ভবন, সাঁচি, মানে ভোপাল টোপাল ওইগুলো, বিদিশা, সেগুলো দেখেছি। আর খুব ভালো বোঝাতেন ওখানকার টিচাররা। এই সব মিলিয়ে খুব ভালো কেটেছে। আর লোকাল খাওয়া দাওয়া তো আছেই, হ্যাঁ শহর দেখা আছে, ভালো। বড়দার সময়টা খুব ভালো কেটেছে। তুমি हिंदी बोलो ना प्लीज, प्लीज सोमा, तुम मार खाते हो जानिस तो। और वहाँ पे जाने के बाद हिंदी तो वैसे ही बहुत इजी हो गया था। হ্যাঁ আরে সোমা জানে না, ও তো অনেক পরে ঢুকেছে। এই মানে আমি বলছি আমার প্রথম দিকের যারা কলা ভবনের ব্যাচ ছিল তাদের মধ্যে 1-2 জন ছিল বেচারি হিন্দি ছাড়া আর্টিস্ট কাছে বুঝতে পারছে না, বলছে গান্ধার আর এদিকে মথুরা কুষাণ যুগের। আমি খুব ইংলিশও বলেছি, বাংলাও বুঝেছি, বাইলিঙ্গুয়ালে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স গুলোতে আমি 2টো ভাষায় পড়াই, এখনো পড়াই, বাংলা ইংলিশ মিশিয়ে। তো সে কোনোটাই বুঝতে পারছে না, বললো সব কিছুর পরে বললো যে সৌমিক দা থোড়া সা হিন্দি সে বাতা দিজিয়ে। আমি বললাম মরেছে, কিন্তু আমি ছাড়বো কেন, তখন তো আমি ইয়াংও ছিলাম, এখন আমি বলে ফেলি ভাই হিন্দিটা পারছি না, হ্যাঁ একটু লজ্জা লাগে, তখন তো লজ্জা ছিল না। ইয়াং টিচার তখন বলে कोई बात नहीं बैठ जाओ, हाँ ये है गंधारा, ये है मथुरा, ये है वो, यहाँ पे ये दिखता है, वहाँ पे वो नहीं दिखता है। হ্যাঁ মানে সে অসাধারণ হিন্দি, নিজেকে তখন কি মনে হচ্ছিল, মুল্ক রাজ আনন্দ, প্রথমবার পত্রিকা বার করছি, হিন্দিতে লিখবো। মানে এই যে ধরো এটা কোত্থেকে পেয়েছি এত বড় দুঃসাহস, কিছুটা বড়দায় পড়েছি বলে। আর কলা ভবনে যেহেতু হিন্দিভাষী ছেলে মেয়ে সবসময় ছিল, নিজে না বললেও তো শুনতাম, তো কানে তো যেত। হ্যাঁ ফলে ওরা যা ভাবছে তা নয়, আমি খুব ভালো হিন্দি বলি, তোমার সঙ্গে গিয়ে আলাদা করে হিন্দিতে কথা বলবো। ধরো আমরা তো ধরো মানে আমি বিশেষ করে ধরো আমি আর্ট হিস্ট্রি ওইভাবে পড়ি, কলেজে সুযোগ হয়নি আমার, সেভাবে পড়িও নি। তো এখন কলেজ থেকে বেরিয়ে টুকটুক করে পড়ার চেষ্টা করি, মানে আর্ট হিস্ট্রি হিসেবে ওইভাবে পড়ি না যে কোনটা পড়বো, কোন হিস্ট্রিটা পড়বো। হ্যাঁ তো ধরো এখন ধরো আমরা কি আমাদের পরের জেনারেশন ধরো একটুখানি পড়তে চায়, মানে তারা এখন কিভাবে নিজেদের ডেভেলপ করবে, মানে আর্ট হিস্ট্রি যদি ডেভেলপ করতে চায়, হ্যাঁ মানে ধরো একটুখানি এটা জানাটা তো জরুরি। মানে ধরো আমাদের মানে এখনকার সময় আর্ট হিস্ট্রিটা কতটা জরুরি, মানে এইটা যদি বলো, হ্যাঁ একটা বিষয়। হ্যাঁ একটা তো অত্যন্ত জরুরি শুধু নয়, কেন জরুরি সেটাও বোঝা দরকার। হ্যাঁ সেটাই বলছি, সেটা তুমি কোনো জুনিয়রকে বলে দিলে যে ভাই এটা জরুরি, এটা পড়ো, এটা দিয়ে লাভ নেই, কেন জরুরি এইটা কিন্তু আমাদের বোঝাতে হবে। হ্যাঁ দেখো এই যে একটা জিনিস বললাম, এটা খুব মানে বেসিক একটা কথা বলি, তুমিও শিল্পী, বহু মানুষ এখানে আছে শিল্পী আছেন, আমরা কি ভাবি যেটা ভুল নয়, কিন্তু একটা কথা ফাঁক আছে ওই ভাবনাটা, আমি সেটা বলছি যে আমরা তো হাত দিয়েই কাজ করছি, সে ছবি আঁকো, মূর্তি করো, স্কাল্পচার করো, যাই করো না কেন, হাত চোখ এবং একটা মিডিয়ামের মাধ্যমে করছি। আমি একেবারে কনসেপচুয়াল আর্টের কথা এখন যাচ্ছি না, সেটা আবার আলাদা, একদম যে কন্টেম্পোরারি যে কনসেপচুয়াল আর্টের যে প্র্যাকটিসটা, সেটার আলোচনাটা একটু অন্যভাবে করতে হবে। কিন্তু সাধারণভাবে একটা মিডিয়ামের ব্যবহার হচ্ছে, আমার বোধ বুদ্ধি আছে, আমার চোখ আছে, আমার দেখা আছে,
সবই ঠিক। ফলে অনেক শিল্পীরা ভাবেন, মানে এখন অতটা ভাবেন না অবশ্যই, অনেক দিন পর্যন্ত ভাবতেন, আমারও কিছু মাস্টারমশাই কলাভবনেও ছিলেন, তারাও ভাবতেন এই যে আমার হাত, আমার চোখ আর এই যে মিডিয়াম, এর বাইরে তার তো কিছু নেই, আমাকে কেনই বা আর্ট হিস্ট্রি পড়তে হবে, কেনই বা জানতে হবে। হ্যাঁ, আমার মাস্টারমশাই বলেছেন যে তোরা আর্ট হিস্ট্রি পড়িয়ে পড়িয়ে ছেলে মেয়েগুলোর মাথা খারাপ করছিস। মানে আমি যখন টিচার হয়েছি তখন আমাকেও শুনতে হয়েছে। হ্যাঁ, এখন কি হয়েছে, যিনি বলেছেন অত্যন্ত সিনিয়র একজন মাস্টারমশাই, তার সঙ্গে তো ঠিক তর্ক করতে পারিনি ওইভাবে, কিন্তু যাদেরকে পড়াচ্ছি তাদের সঙ্গে আমি সবসময় এটা কমিউনিকেট করেছি যে তুমি বোঝো বা না বোঝো, বিশ্বাস করো না করো, তোমার যেমন হাত, চোখ এবং চোখের যে মাথাটা থাকে, মাথা না হলে তো কাজ করবে না, যেমন চলছে, একই সঙ্গে যে কোনো মানুষ যার ভাবনাগুলো যতটাই ভিজুয়াল বলি না কেন, তার কিন্তু একটা অক্ষরেও ভাবনা হচ্ছে। হ্যাঁ, ধরো তুমি বলছো স্কাল্পচারের এই দিকটা একটু, আমি খুব গোদা একটা উদাহরণ দিচ্ছি, স্কাল্পচারের এই দিকটা বড্ড বড্ড লম্বাটে হয়ে গেছে, এটাকে আমি একটু কম লম্বা করব, এটাকে আমি একটু ছোট ছোট খাটো করে দেবো। তুমি হয়তো কথাই বলছো না, তুমি একা একা স্টুডিওতে করছো, তুমি তার পাগলের মতো কথা বলতে বলতে করো না, কিন্তু মাথায় যে ভাবনাটা করলে এটা কিন্তু শব্দেই ভাবলেন। শব্দ ছাড়া, অক্ষর ছাড়া, সে বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, ফ্রেঞ্চ হোক, যাই হোক না কেন, কোনো না কোনো একটা ভাষার আশ্রয় না নিয়ে কিন্তু আমরা কেউ ছবি আঁকতেও পারি না, ছবি দেখতেও পারি না, ছবি বুঝতেও পারি না। এটা এই জন্য বলছি যে, আবার বলছি এখন অতটা নয়, কিন্তু অনেকদিন পর্যন্ত আমি দেখেছি এই কথ্য ভাষা, লিখিত ভাষা যেন আমার ছবি আঁকার প্র্যাকটিসটাকে কোথাও ব্যাহত করবে। এইটা কিন্তু অনেকে মনে করছে, কারণ আমার এক্সপিরিয়েন্স যে বললাম, আমার মাস্টারমশাই বলেছেন, আমার মাস্টারমশাই শুধু সেটা মিন করেননি, উনি আরো একটা জিনিস, ডেঞ্জারাস জিনিস মিন করেছিলেন, এবং উনি একা নন, আরো এরকম অনেক উদাহরণ নিশ্চয়ই তোমার জীবনেও পেয়েছো সিনিয়র আর্টিস্টদের, যে ইনফরমেশন অসীম বেশি জেনে যাচ্ছে, ওটা ওর কাজকে ক্ষতি করবে। এই যে বেশি জেনে ফেললে, ছবির ইতিহাস নিয়ে বলো, ছবির তত্ত্ব নিয়ে বলো, সারা পৃথিবীতে এখন তো ইন্টারনেটের দুনিয়ায় তুমি কত কি জানতে পারবে একই সঙ্গে। এই যে বেশি জানা কি একজন শিল্পী প্র্যাকটিসের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, সেটা কি তার ক্ষতি করে? প্রথম কথা আমি বলবো, আমি একজন জুনিয়রকে, একজন ছাত্রছাত্রীকে এটা নিজেকেই ভাবতে বলবো। আমি কিছু বলার বা উত্তর দেওয়ার আগে আমি নিজেকে ভাবতে বলবো, গভীর ভাবে ভাবো, পুরো প্রসেসটা নিয়ে ভাবো, ছবি আঁকতে আঁকতে ভাবো। এটা এমনি ঘরে বসে চুপ করে বসে ভাবলে হবে না, একদম আঁকতে আঁকতে ভাবতে হবে, কাজ করতে করতে ভাবতে হবে। বা তুমি ধরো একটা আর্ট হিস্ট্রির বই পড়ছো বা দেখছো, সবসময় তো আমরা পড়ি না আর্ট হিস্ট্রির বই, অনেক সময় আমরা বলি বটে পড়ি, আসলে দেখি, এবং সত্যি দেখার, এত সুন্দর সুন্দর ছবি ছাপা থাকে, মূলত তো আমাকে দেখতে হবে, তার সঙ্গে একটু পড়িও এ সম্পর্কে কি লেখা আছে, কিভাবে বুঝিয়েছে। কারণ এই যে ঘটনাটা ঘটে, প্রসেসের মধ্যে অক্ষর, শব্দ এমন ভাবে জড়িয়ে আছে যে এইটাকে ইগনোর করাটা যেমন আমার মতে খুব অন্যায় হবে। যেন আমার একটা, যে এতগুলো তুমি অঙ্গ দিয়ে তো ছবি আঁকছো, মূর্তি গড়ছো তোমার দুটো হাত দিয়ে, তুমি, আমি বললাম যে অসীম বুড়ো আঙুলটা কেটে নাও, কি সৌমিত্র, এটা কি বলছো উল্টো পাল্টা, হবে নাকি, আমি কি করে আঁকবো, এটা বুড়ো আঙুলটা কাজে লাগে না। ঠিক সেই রকম আমি একজন শিল্পী যদি বইটই পড়ো না তো এ করো তো, এত না, একটা অঙ্গহানি ঘটবে। এটাকে আরো বিস্তারিত করে বলতে পারি, আমি এখন একটু সংক্ষেপে বলছি। দুই, দ্বিতীয় কথা যেটা বলে ইনফরমেশন, এই যে প্রচুর বেশি জানলে নাকি ক্ষতি হয়, এটাও আমি শুনেছি, ছাত্র হিসেবেও শুনেছি, মাস্টার মশাই হিসেবেও প্রথম দিকে আবার বলছি শুনেছি, এখন অতটা ওটা বলা কমে গেছে, অনেক আরো কমে যাবে। এই কারণ এখন সত্যি সত্যি শিল্পীরা বুঝতে পারেন যে ইনফরমেশনে ক্ষতি হয় না। কারণ কখন ক্ষতি হয়, ইনফরমেশনটা যদি আমি, মানে ইংলিশে যেটাকে বলি প্রসেসিং, ওটাকে যদি প্রসেস না করতে পারি, সেটাকে যদি আত্মীকরণ না করতে পারি, সব ইনফরমেশনই যে আমাকে একেবারে গায়ে মেখে নিতে হবে তাও তো নয়। দেখো, আমি যেরকম এটা অনেককে বলি, বিশেষ করে প্র্যাকটিসিং আর্টিস্টদের বলি, তারা মারাত্মক একটা প্রশ্ন করে অনেক সময়। ধরো আমি বললাম যে এই অমুকের একটা কাজ দেখলাম, দেখিস তো নতুন একজন আর্টিস্ট, দারুণ, বা একটা ক্যাটালগ দেখলাম, বা ইন্টারনেটে একটা সাইটে গেলাম, হয়তো কোনো ছাত্রছাত্রী বা পুরোনো ছাত্রছাত্রীকে হয়তো কথায় বললাম, তখন অনেকে এরকম বলেছে, এখন ভয় পায় ধমককে, দেখলাম সৌমিটা খুব ভালো লাগলো, ঠিক আমার কাজে তো লাগছে না। এটা আরেকটা ডেঞ্জারাস জিনিস, কোন একজন আর্টিস্ট যদি ছবি দেখে তার কাজে কোনটা লাগছে আর লাগছে না, আবার একটা অঙ্গহানি থাকে। হ্যাঁ, মানে আমি তো সত্যি সত্যি নিজের খুব সরাসরি অভিজ্ঞতাও আছে কিছুটা, আর শোনা গানের জগতের কথা বলছি, যে
একবারে পাক্কা খাঁটি ক্লাসিক্যাল জগতের হয়তো মানুষ, ক্লাসিক্যাল মিউজিকে, তিনি কিন্তু মন দিয়ে হিন্দি গানও শুনছেন, ইংলিশ গানও শুনছেন, হ্যাঁ, নানা রকমের। অর্থাৎ যেহেতু উনি সঙ্গীতের মানুষ, নানা ধরনের সঙ্গীত শোনার যে আনন্দ, উপভোগ করার যে মজা, সেটাকে কিন্তু হারাতে চাইছেন না। যে আমি ক্লাসিক্যাল গাই বলে শুধু ক্লাসিক্যালই শুনবো তা নয়, হ্যাঁ, বা আমি এই ধরনের ছবি আঁকি বলে শুধু এই ধরনের, এমনও আছে পেন্টিং করে বলে স্কালচারটাই কম দেখে সে। বিশ্বাস করো, তোমার তো শুনে অবাক লাগবে, এইরকম বাজ বিচার হয়ে যায়, হ্যাঁ। বা সেরামিক্সটা দেখবে না, টেক্সটাইলটা দেখবে না, অ্যাপ্লাইড আর্ট দেখবে না, তা নয়, সমস্ত রকমের ভিজুয়াল কালচার। এমনকি একটা ছোট্ট, হ্যাঁ, ধরো একটা বুক কভার থেকেও, তোমাকে যে আমার বইয়ের কভারটা পাঠিয়েছিলাম, কেন এই বুক কভারটা কমপ্লিটলি সাদা, সুন্দর তো একটা হালকা রঙও থাকতে পারতো, মানিদের উপরে লেখাটা ইত্যাদি। মানে সমস্ত ভিজুয়াল প্রোডাক্ট, ভিজুয়াল এক্সপিরিয়েন্স, সমস্ত রকমের ভিজুয়াল কমিউনিকেশন আমি বলবো, সবকিছুই আর্টিস্টকে চলতে ফিরতে, হ্যাঁ, এই যে আমি যে ফ্রেমটা দেখতে পাচ্ছি, ওপরে অসীম, নিচে আমি, হ্যাঁ, এরকম আমি হাত পা একটু বেশি নাড়ছি, হ্যাঁ, অসীম চাটা খাচ্ছে, কনস্ট্যান্টলি ভিজুয়ালি নানা রকম ইন্টারেস্টিং অ্যানিমেশন বলবো, একজন অ্যানিমেশন হচ্ছে। তো অথচ আমরা দুজনে বহু কিলোমিটার দূরে বসে আছি, এই মুহূর্তে ফ্ল্যাশ হয়ে গেছে একটা স্ক্রিনের ওপরে, দুজনেই আমরা। এবং সবচেয়ে মজার কথা হলো যে একই সময় আমরা কথা বলছি, কিন্তু এটা তো টেকনিক্যাল একটা ব্যাপার, তুমি জানো, আমার কথাটা তোমার কাছে পৌঁছতে কিন্তু কয়েক সেকেন্ড দেরি হচ্ছে, তোমার কথাটা পৌঁছতে কিন্তু কয়েক সেকেন্ড দেরি হচ্ছে, হ্যাঁ, একটা টাইম ল্যাপসও আছে। তো আমি বলছি প্রতিটা মুহূর্তে জীবনের যে ভিজুয়াল দেখার মজা, আমি ওই সিরিয়াসলি একাডেমি জায়গা থেকে বলছি না, প্রাথমিক ভাবে বলবো যে টান টান চোখটা রাখতে হবে। আমি না আমি বলছি, একজনের কথা বলছি, যেহেতু তার একটা সময় খুব তখন ওই পড়াতে চলে এসেছি, বড়দা থেকে পাশ করে নানা রকম নতুন নতুন বন্ধু হচ্ছে, এবং সেই রকমই গানের জগতে কথা বলছি। একজনের গানের অনুষ্ঠান প্রায় শুনতে যেতাম, তখন তিনি ছিলেন সুমন চট্টোপাধ্যায়, এখন কবি সুমন। তো আমার মনে আছে ওই বলো লেকের ধারে যে বড় স্টেডিয়ামটা আছে, ওটাকে কি বলে, নজরুল মঞ্চ, ঢাকুরিয়া লেকের পাশে নজরুল মঞ্চ, নজরুল মঞ্চে একটা অনুষ্ঠান হচ্ছে, আর ওটাতে একটু খোলা, অ্যাকাউস্টিকটা ভালো নয়, বুঝতেই পারছো, আওয়াজটা খুব ভালো আসছে না, খুব রিফ্লেকশন হচ্ছে, বহু মানুষ বসে আছি। আমার এখনো মনে আছে যে গান, আর তখন লেকের পাশ দিয়ে ওই লেক গার্ডেন স্টেশন দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ও চিক 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 করে। উনি সিরিয়াসলি তখন একটা গান গাইছেন, কোন গানটা মনে নেই, খুব গভীর, হঠাৎ থেমে গেলেন, বললেন ট্রেনের হুইসেলটা শুনতে পাচ্ছেন? বলে সব চুপ করুন, শুনুন। বলুন তো, এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম শুদ্ধ নিতে পারছে। উনি তারপর শুদ্ধ নি ওনার ইয়েতে পিয়ানোতে বাজিয়ে শোনালেন, নতুন এখন মিলে যাচ্ছে। দেখছেন, একটা ট্রেনের হুইসেলও কিন্তু গান বোঝে। মানে ওই মুহূর্তে এটা কিন্তু উনি জাস্ট একটা শো অফ করলেন তা নয়, ওনার গানটা চলে গেল। আমি এই ঘটনাটা এসে আমার মাকে বলেছিলাম, আমার মা অল্প বয়সে ক্লাসিক্যাল মিউজিক শুনতেন, এবং মার যারা গুরুরা ছিলেন তারাও কিন্তু বলতেন যে নানা রকমের আওয়াজ, সাউন্ড শুনবে, ক্লাসিক্যাল হোক নন ক্লাসিক্যাল হোক, টাং করে একটা আওয়াজ হলো, তোমার মা হয়তো রান্না করছেন, ওই আওয়াজটা শোনো, দেখো তো স্বরলিপির কোথাও লাগছে কিনা, নাকি এটা স্বরলিপির বাইরে হলো। তো আমার এইটা না শোনার পর মনে হলো, তাই তো ছবির ক্ষেত্রেও তো একজন শিল্পী হোক, একজন শিল্প ঐতিহাসিক হোক, সারাক্ষণ অনেক কিছু দেখতে থাকা, কন্টিনিউয়াসলি দেখতে থাকা, হ্যাঁ, এইটা কিন্তু আমি বলবো যে আর্ট হিস্ট্রি থেকেও বড় একটা ব্যাপার আমার কাছে। তারপর তো তুমি যেটা আরো যে প্রশ্নটা করলে, সেটা হচ্ছে আরো নির্দিষ্ট এক ধরনের প্র্যাকটিসের প্রশ্ন। এটাও প্র্যাকটিস, কিন্তু এটা তো এনজয় করার জন্য। এবার আর্ট হিস্ট্রি এনজয় করা যায়, কিন্তু ওই যে বই পড়া ছাড়া তো উপায় নেই, হ্যাঁ, একটু একটু করে বই পড়া, এবং নানা ধরনের বই এখন অ্যাভেলেবেল, বিশেষ করে ইন্টারনেটের যুগে তো বাংলা বই, ইংলিশ বই ডাউনলোড করা যায়, পিডিএফ এ পাওয়া যায়, মানে বই পড়ার তো ব্যতিক্রম কিছু হয় না, মানে তার বিকল্প কিছু হয় না। হ্যাঁ, সেটা অবশ্যই। ধরো আর্ট হিস্ট্রিটাও তো ধরো আমাদেরই তো একটা পার্ট, অবশ্যই ছবি একটা পার্ট, কালচার একটা পার্ট, এই নিউ মিডিয়া যে কাজ হচ্ছে, টেক্সটাইল হচ্ছে, তো আমরা তো প্রত্যেকটা জিনিসই ধরো দেখি। ধরো আজকে প্রত্যেকটা ধরো ছবি দেখতে 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 একটা ছবি দেখার চোখ তৈরি হচ্ছে, একদম। ধরো কালচার দেখতে দেখতে তার একটা চোখ তৈরি হচ্ছে। তেমনি ধরো যারা আর্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে বেরোচ্ছে, আমার মনে হয় তারা তো ধরো যদি এরকম লেখালেখিটা করে,
হ্যাঁ আর্টের ওপরে, হ্যাঁ, তাহলে আমাদের কাছে তো বারবার সেই জিনিসটা আসবে চোখের সামনে। তাহলে তো আমরা এটা পড়লে কি হয়, তখন আমাদেরও তো একটা, আমরা তো অনেকটা নিজেরা জানতে পারবো, আরো বুঝতে পারবো। আমরা যেমন করি তেমনি ধরো তোমার যে স্টুডেন্টরা যে বেরোচ্ছে, ধরো আমি তোমাকেই বললাম, ধরো তুমি একটা জায়গাতে আছো, তো তারাও তো এরকম লেখালেখি করলে কি হয়, যাতে আমার মানে আমি ব্যক্তি মানে আমার মতো ছেলেরা যারা ধরো খুব কম জানে, তারা কিছুটা হলেও তো একটুখানি রিচ হবে এই জায়গা থেকে। তোমার কি মনে হয়? না নিশ্চয়ই কন্টিনিউ এটা করা উচিত। ধরো ধরো ফেসবুকটা তো এখন রয়েছে আমাদের কাছে, ধরো যে আর্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে সে যদি ফেসবুকটাতে কন্টিনিউ ওই হিস্ট্রিটার ওপর দিয়ে লেখালেখি শুরু করে, তাহলে কি হয় আমি একটুখানি দেখতে পারি। 100 বার। এই চর্চাটা কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে কিন্তু দেখতে পাই না। ধরো এই যে ধরো এই 100 দিনের চ্যালেঞ্জ হলো, এত মানে 10 দিন চ্যালেঞ্জ, সবাই ছবি আমরা পোস্ট করছি, তো আর্টিস্ট্রি যে যারা পড়াশোনা করেছে তারাও যদি একটা করে লেখা দিত, আমরা যদি পড়তাম, তাহলে আমরা মনে হয় যে আমরা কিছুটা হলেও আমাদের উপকার হতো। না নিশ্চয়ই। আগে কি ছিল বলতো, এই সোশ্যাল মিডিয়া আসার আগে লেখার জায়গা না পেলে তো লেখা দেওয়ার অনেকে লিখছে হয়তো। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছো যে আমরা এই সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করতে পারি। করছে না তা না, অনেকে ব্লগ করে, কিন্তু বাংলাতে একটু কম হচ্ছে। না সরি, একটা কথা কম হচ্ছে, একদম আমি 100 ভাগ মানি তোমার কথা যে বাংলাতে কম হচ্ছে। ইংলিশে ভারতীয়রা, যেমন আমি একজনের কথা বলছি, ধরো জনি এমএল দারুণ ব্লগ লেখে, বিভিন্ন আর্ট অ্যাক্টিভিটি, কন্টেম্পোরারি আর্ট, বিশেষ করে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে অনেক দিন ধরে লিখছে, এবং কিছুই হয়তো বিতর্কিত লেখা, কিছু নানা রকম, কিন্তু যাই হোক না কেন, এই যে একটা কমিউনিকেশন, কাউকে একটা পয়সাও খরচা করতে হচ্ছে না সেটা পড়ার জন্য। এবার হচ্ছে বাংলাতেও লেখা হচ্ছে না বলবো না, কিন্তু সেটা মূলত পুরাকালের শিল্প নিয়ে, প্রাচীন শিল্প নিয়ে, টেরাকোটা শিল্প নিয়ে। কিন্তু আমি বলছি হ্যাঁ, আরো একটু মডার্ন আর্ট, আরো একটু কন্টেম্পোরারি আর্টের ভাবনা নিয়ে লেখাটা কম হচ্ছে। বেশ, তোমার কথা রইলো, আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে এটা নিয়ে ব্লগ খুলবো, কথা দিলাম আজকে। বাংলায় আলাদা একটা ইংলিশ, দুটো হবে, একদম ডান। একদম করতে হবে এটা। এবং তারপরে ধরো যে আজকে যারা আর্ট হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছে, আমাদের মনে হয় তারা আমাদের সাংবাদিক যারা পেপারে যারা লিখছে, আমাদের এখন ইয়াং জেনারেশন তাদের লেখা উচিত এখন। কিন্তু অসীম, তুমি তো জানোই যে পেপার থেকে কত আর্টের স্পেসটাই কমতে তো একেবারে প্রায় নিশ্চিহ্নই হয়ে গেছে। অনেকদিন পর্যন্ত কলেজ থেকে পাশ করেও দেখেছি, খুব মানে কতগুলি খবরের কাগজে দেখতাম যে নিয়মিত ধরো ছবির প্রদর্শনীর রিভিউ বেরোচ্ছে, সমালোচনা বেরোচ্ছে, একটা দুটো লেখাও বেরোচ্ছে। এখন তো খবরের কাগজে তো সেই স্পেসটা খুব কম দেয়, বড় জোর দেয় অমুক জায়গায় প্রদর্শনী হচ্ছে, সেটা নিয়ে লেখালেখি এটা কমে গেছে। তার মানে আমাদের উদ্যোগ নিতে হবে, আর ওদের চলবে না। এটা ধরো একখানা ধরো ফেসবুকে যদি একটা পেজ করো, যে যেখান থেকে তোমারই ছাত্রছাত্রীরা তারা কি করবে, তারা এক্সিবিশনের রিভিউ গুলো করবে, যেটা এক্সিবিশন মানে একদম শুধু আমি এক্সিবিশনের রিভিউ, এবং তাছাড়াও তাদেরও তো নিজস্ব অনেক শিল্পকলা নিয়ে ভাবনা থাকতে পারে, তারা করবে সেটা বাইরে, তাদের নানা রকম অভিজ্ঞতা, যেগুলো সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি শেয়ার করবে। হ্যাঁ, নিজের তখন যেটা মনে হবে। হ্যাঁ, তো রিভিউটা দেখো, রিভিউ তো অনেক রকম ভাবে হয়, রিভিউটা একটু আমাদের ভাবতে হবে যে রিভিউ বলতে কি। আমার র্যান্ডমলি যেটা মনে হচ্ছিল, আমি তো বলবো যে যার পছন্দ, কিছু মনে হয় যে গুরুত্বপূর্ণ বা মানুষকে জানানোর মতো কোন একটা এক্সিবিশন সে দেখেছে বা খবর পেল, সরাসরি না দেখলেও অন্তত সেটা জানালেই দেখবে সোশ্যাল মিডিয়া বা ব্লগের একটা মজা আছে। তুমি একটা প্রশ্ন করবে, আমি একটা প্রশ্ন করবো, তাই এটা কি মিডিয়াম দিয়ে করা আছে, কি মনে হচ্ছে, ওনার ভাবনাটা কি, তুমি আর কিছু জানো। মানে আমি ভাবছি যে অনেক বেশি এটা একটা ডায়ালগের মতো করে, অনেক বেশি একটা আলাপচারিতার মতো করে স্পেসটা তৈরি করতে হবে। শুধু প্রবন্ধ ফেসবুকে বা ব্লগে দেওয়া নয়, আলাপচারিতার জায়গাতে এই ডায়ালগটা কম হয়।
আমাদের দেশে তো খুবই কম হয়, বাংলায় তো হয় হয়তো এক্সিবিশন ওপেনিং এর দিনে বা কারোর বাড়িতে ব্যক্তিগতভাবে হয়, কিন্তু ধরো আমি তোমাকে চিনি না, তার সাথেও তোমার সাথে তো কথা বলতে পারি ছবি নিয়ে, নিলে তারপরেই বলবো তা নয়। এক, আর আরেকটা সমস্যা হচ্ছে কাদা ছোড়াছুড়িতে পর্যবসিত হয় অনেক সময়, সেটাও নয়। অর্থাৎ ক্রিটিক্যাল ভাবনা চিন্তা করার একটা চর্চা। আর ক্রিটিক্যালি যখন বলছি তার মানে তোমার কাজ ধরো আমার ভালো লাগেনি বলে তোমাকে বাতিল করে দেব, ইংলিশে যেটাকে বলে ডিসমিসিভ অ্যাটিটিউড, ডিসমিস করে দেবো, এটা নয়। বাতিল করব না। আমার এই কারণে কাজে আরেকজন বলতে পারে আমার তো অসুবিধা, কাজ দারুণ লাগে, খুব ভালো। আমি বলতে পারি খুব ভালো লাগে, তো তোর জায়গাটা কি, ওর জায়গাটা শুনলাম, তারপরেও মিললাম না, কিন্তু তারপরেও চা খেতে পারি আমরা একসঙ্গে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আরেকটার অভাব আছে, যে জন্য লেখালেখি গুলো অনেকেই লিখছে, ভালো লিখছে, তার সত্ত্বেও জমে উঠছে না, সেটা হলো সেই স্পেস। ফেসবুকে সেটা সম্ভব, সেভাবে কন্ট্রোল করতে হবে। এমনি ছাপাছাপির জায়গা একটু কম। আমরা যেটাকে বলি বিভিন্ন গলার স্বর, বহু স্বর। হ্যাঁ, বহু স্বর মানে তোমার অমুকটা মনে হয়, আমার তমুকটা মনে হয়, বিপরীত কথা মনে হয়, তার মানে হয় অসীম জিতলো নইলে সমীক্ষা জিতলো, তা নয়। দুজনেরই ওপিনিয়ন থাকতে পারে একই সঙ্গে। এমনকি আমরা যদি কমপ্লিটলি পরস্পর বিরোধী কথাও বলি, এই যে বিভিন্ন মতবাদ, হ্যাঁ, পরস্পর বিরোধী কথাবার্তাও যে একটা কোনো স্পেসে ফ্লোট যদি না করে, তাহলে না খুব এক বগবা হয়ে যাবে। যে জন্য খুব আনফরচুনেট ঘটনা ঘটে আমাদের দেশে। ধরো কোনো একজন শিল্পীকে নিয়ে অনেক সময় দেখা যায় যে একজন আর্ট ক্রিটিক বা একজন শিল্প ঐতিহাসিকই লিখে যাচ্ছেন পরের পর এক্সিবিশন। বিদেশে সেটা নয়, নামি দামি শিল্পী হোক বা কম দামি শিল্পী হোক, একটা এক্সিবিশন নিয়ে এক ক্যাটালগ একজন লিখলেন, তো পরের দিন আরেকজন লিখলেন, তারপর দিন আরেকজন লিখলেন, আরেক এক্সিবিশন। এই যে নানা রকমের কি হচ্ছে, ইন্টারপ্রিটেশন হচ্ছে, তো নানা রকমের ব্যাখ্যা হচ্ছে। আর আরেকটা আছে, বিদেশে আমি যতটুকু খবর পেয়েছি বা আমার ব্যক্তিগত যোগাযোগে বুঝতে পেরেছি, জানতে পেরেছি, কোন শিল্পীর এইরকম বিপন্নতা বোধ থাকে না যতটা আমাদের দেশে থাকে। আর আমি দুঃখিত এটা বলতে, আমাদের বাংলায় একটু বেশি আছে। কিরকম বিপন্নতা বোধ, যে ধরো একটি ছেলে একটা ক্যাটালগ লিখেছে, কোন একজন শিল্পী, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে, ভালোই লিখেছে, তার মতো করে ব্যাখ্যা দিয়েছে। সে শিল্পীটা আমাকে চেনে, তাকেও চেনে, আমাকে আড়ালে বলছে এই করলে ক্যাটালগটা কেমন কেমন ভালো লিখেছে তো, খুব সুন্দর, আপনার ছবির একটা ওর মতো করে ব্যাখ্যা লিখেছে। কিন্তু আমার না কতগুলো জায়গা লেখেনি, ঠিক আমি এটা বলতে চাইনি। তাহলে তুমি দিলে কেন ওকে লিখতে, তুমি নিজেই লেখো না বাবা। এই যে আরেকজন একটি ছেলে লিখছে, সে তার মতো করে একটা ইন্টারপ্রিটেশন করেছে। হতেই পারে শিল্পীর মূল যে মোটিভেশন, বা মোটিভেশন বলবো না, যে ইন্টেন্ডেড মিনিং বলতে আমরা যেটা বুঝি, যে অর্থটা উনি, বা অনেক তো অর্থ থাকে, তার মধ্যে একটা দিক হয়তো ফুটে ওঠেনি, হতেই পারে, কিন্তু সেও তো আরেকটা ইন্টারপ্রিটেশন দিচ্ছে। অর্থাৎ একটা, তাহলে তুমি দেখিও না এক্সিবিশনে দেখাবে, আর ঠিক তুমি যেটা বলতে চাইছো সেইটাই শুনতে হবে। হ্যাঁ, এটা তো মানে এক্সিবিশন দেখাটাও চাপ হয়ে যাবে। আমি তো জানি যে সেই শিল্পী আরো খুশি হন, আরো আনন্দ পান, যখন একজন দর্শক তার কাজ দেখে এমন কিছু একটা ব্যাখ্যা বা কথা বলেন যেটা ওনারও মাথায় ছিল না। আমি দেখেছি এরকম শিল্পীকে খুশি হতে, যে দেখেছি এটা তো আমি ভাবিনি, কি সুন্দরভাবে উনি দেখালেন, বা ও দেখালো, বা ও বললো। আমি বলছি এইটা শিল্পী যেভাবে খুশি হন, তার ছবি যে নানা রকম বহু রকম ভাবে ব্যাখ্যা হচ্ছে, এইটা শুধু খুশি হওয়ার জায়গা তো নয়, এটা আসলে একটা চর্চারও জায়গা। লেখালেখির মধ্যেও ভয় না পেয়ে, কোনো দ্বিধা বোধ না করে, হ্যাঁ, শিল্পীরাও যদি একটু তাদের বিপন্নতা বোধ থেকে উঠে আসতে পারেন, এনকারেজ করেন। আমার লেখা দেখি না 4 রকম লোক 4 রকম ভাবে একটু ব্যাখ্যা করলেন, দেখি না, মানে সত্যি কথা বলতে যে আমার নিজের লেখা নিয়েও প্রশংসা, ভালো লাগার সঙ্গে সঙ্গে সত্যি তো তীব্র সমালোচনাও পেয়েছি। হ্যাঁ, তাতে বিপন্ন বোধ করিনি, কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট তো পেয়েছি। শুধু কেউ বলে গেছে খুব বাজে লেগেছে, সেইটা আমার ইন্টারেস্ট নেই, কিন্তু কেউ যদি বলে কেন তোমার এই লেখাটা আমার পছন্দ হয়নি, কোথায় কোথায় তোমার যুক্তিতে গন্ডগোল আছে, তোমার দেখাতে গন্ডগোল আছে, এর থেকে বড় শিক্ষা হয় না, এর থেকে বড় শিক্ষা হয় না। কারণ আমি তো শেষ কথাটা লিখছি না রে বাবা, আমিও তো জানি শেষ কথাটা কোনোদিনই লেখা হবে না। হ্যাঁ, কিন্তু প্রতিটা মুহূর্ত যদি হয় আসলে নিজেরাই আরো শিখছি, আরো আরো করে জানছি, আরো আরো উপলব্ধি করছি, এরকম একটা ভাবনায় যদি থাকি, সবসময় যদি নিজেকে একটা বেশ ছাত্র মনে হয়, একটা বিষয়ের ছাত্র, ইনস্টিটিউশনের নয়, আমি শিল্প ইতিহাসের ছাত্র, তাহলে কি হবে যে একজন শিল্পীরও তাই হবে। নানা রকম, আমি বলছি যে লেখা নিয়ে, আর শুধু তো কন্টেম্পোরারি আর্ট নয়,
পুরোনো দিনের শিল্পী, পুরোনো কালের শিল্পী নতুন নতুন ব্যাখ্যা হওয়ার দরকার আছে, নতুন দৃষ্টিভঙ্গিতে লেখা দরকার আছে। এটার জন্য 3 নম্বর, তুমি যখন কথাটা উঠলে, যেটা নিয়ে আমার বিশেষ আগ্রহ এবং নিজের সাধ্যমতো চেষ্টা করে যাই বা আলোচনা করি এটা নিয়ে, সেটা হলো ভাষা। হ্যাঁ, আমি দুভাষাতেই লিখি, কিন্তু বলাই বাহুল্য মাতৃভাষাতে লিখতে সবচেয়ে ভালোবাসি, সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি, সবচেয়ে মাতৃভাষাটা নিয়ে আমি খেলতে পারি। আমি ইংরেজিতে যেটা লিখি মনে হয় যে আমি না লিখলে রাম শ্যাম কেউ লিখলে একই রকম লিখতে পারতো, মানে খুব আলাদা কিছু বৈশিষ্ট্য খুব একটা ইংরেজিতে আমি বেশিরভাগ 100টায় মানে যদি 50টা লিখে থাকি তার মধ্যে 48টা লেখাই ওরকম। হয়তো দুটো ইংরেজিতে লেখা বেরোবে যে একটু নিজের মতো করে লিখতে পেরেছি, সেটা আমিও বুঝতে পারিনি, কেউ একজন হয়তো কখনো আমাকে বলে দিয়েছেন যে বা তোমার এই লেখাটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু কম। বাংলায় বরঞ্চ আমি খেলতে পারি ভাষাটা নিয়ে, ভাষাটা নিয়েও একটু খেলতে পারা। কারণ আমার খুব প্রিয় একজন বিদেশির একজন শিল্প ঐতিহাসিক, আর্ট ক্রিটিক, আর্ট রাইটার হচ্ছেন জন বার্জার। হ্যাঁ, তো জন বার্জারের লেখার বৈশিষ্ট্য নিয়ে আমি একবার জিজ্ঞেস করেছিলাম ছাত্র বয়সী আমাদের অধ্যাপক শিবদাকে, শিবকুমার দাকে, যে কেন বলুন তো জন বার্জার লেখা এত ভালো লাগে, আপনার তো ভালো লাগে। কিন্তু অনেকটা কারণ টারণ বললাম, তো বললেন একটা কারণ তুমি দেখো, ধরো তুমি একটা ছবি দেখছো, রেমব্রান্ড ছবি দেখছো কি পিকাসোর ছবি দেখছো কি কারোর ছবি দেখছো, এটা একটা এক্সপিরিয়েন্স। জন বার্জার লেখার মধ্যে দিয়ে মূলত তো সেটার ব্যাখ্যা বা ইতিহাস বলছেন, কিন্তু শুধু সেটা বলছেন না। শিবদা খুব সুন্দর বললেন, শিবদা বললেন ধরো তুমি রেমব্রান্ড একটা ছবি দেখছো সেটা এক্সপিরিয়েন্স, আর জন বার্জারের লেখাটা আরেকটা প্যারালাল এক্সপিরিয়েন্স, আরেকটা সমান্তরাল এক্সপিরিয়েন্স। শুধুই ওটার ব্যাখ্যা নয়, সেও একটা ছবির মতো একটা অস্তিত্ব দাবি করছে তোমার ছবি দেখার জগতে। এই যে লেখাও যে একটা ক্রিয়েশন হতে পারে, লেখাও যে একটা ক্রিয়েটিভ মিডিয়াম হয়ে গেছে যাতে সেই কারণ সেটা আমাকে মানে বোঝাতে হয় বা হয়েছে কখনো কখনো সিনিয়র কোনো কোনো শিল্পীদের, যে আপনি যাকে বলছেন ক্যাটালগ লিখতে, দয়া করে তাকে পূর্ণ স্বাধীনতা দিন। সে যেন মনে করে যে সেও লেখাটাকে একটা শিল্প হিসেবে দেখে, আপনারটাও যেরকম শিল্প সেটা লেখাটাও তার শিল্প। আর যদি মনে হয় যে আপনার লেখা দিয়ে আপনার ছবিতে আপনি কি কি বলতে চেয়েছেন সেইটা হবে তার কাজ, তাহলে তাকে লিখতে না দিয়ে বরঞ্চ আপনি একটা ওই গভর্নমেন্টের রিপোর্ট তৈরি করে না, হ্যাঁ এই বলতে চেয়েছি 1 2 3 4 5 6 7 এই বলতে চেয়েছি, এগুলো বুঝবে, আর এগুলো বলতে চাইনি এগুলো একদম বুঝবে না, চোখে পড়লেও ধরবে না, সেটা আলাদা করে বার করে দিন। তাহলে বেচারি ওখানে লিখতে বলবে না। সে যদি আর্ট হিস্ট্রি পড়ে থাকে, সে যদি লিখতে ভালোবাসে, নানা রকম লেখা বই পড়ে থাকে, সেই ছেলেটি বা মেয়েটির অসীম তারও ইচ্ছে হবে সেটা ছোট ক্যাটালগই হোক বা একটা রিভিউ হোক, সে একটা রিপোর্ট লেখা না। মানে আমি একটা ডিস্টিংশনটা এখানে করতে চাইছি, একটা রিভিউ বা একটা আর্ট রাইটিং ইজ নট আ রিপোর্ট। রিপোর্ট আলাদা জিনিস, সেটাও একটা শিল্প আমার কাছে, সেটাও একটা আর্ট ফর্ম। আর এই চর্চাটার জন্য ছেলে মেয়েদের আমাদের সবাইরই যেমন একটা দায়িত্ব আছে, তেমনি সেটাকে উৎসাহ দেওয়ার জন্য শিল্পীদেরও একটা দায়িত্ব আছে। হ্যাঁ, আমি আমার নিজেও কিন্তু এখন অতটা হয় না, কিন্তু একটা সময় হয়েছে যে নিয়ন্ত্রণ করেছেন বড্ড শিল্পীরা। হ্যাঁ, হতে পারে আমি তখন ছোট, আমার অভিজ্ঞতা কম, কিন্তু আমার কিরকম মনে হয়, কিন্তু আমার মনে হয় যত ছোট হবে, যত অভিজ্ঞতা কম হবে, ততই বরঞ্চ বেশি স্বাধীনতা দেওয়া দরকার। কারণ সে লিখতে লিখতে অসাধারণ কিছু লিখে ফেলতে পারে, কারণ সেটা অনেকটাই কাঁচা আছে, সে অনেকটাই দেখো আমাদের না চোখে পর্দা পড়ে যায়, ওই জন্য বারবার পর্দা কাটতে যেতে হয়। ছানি কাটতে কোথায় যায়? কোন একটা শিল্পের কাছে, কোন একটা বইয়ের কাছে, কোন একটা মানুষের কাছে। হ্যাঁ, কিন্তু ওদের তো ছানি পড়ে। হ্যাঁ, হতে পারে লেখা কাঁচা, হতে পারে অভিজ্ঞতা কম, চোখে ছানিটা পড়েনি। সেই জন্য অল্প বয়সী, বিশেষ করে অল্প বয়সী শিল্পীদেরও আমি প্রায় বলি, আমার ছাত্রছাত্রী যারা ছিল এখন করছে, যে তোমার বয়সী চেষ্টা করো কাউকে দিন একটু লেখাতে তোমার কাছাকাছি ক্যাটালগটা। হ্যাঁ, যে কেউ একদম অল্প বয়সী, হয়তো যে 26-27 বছর বয়সে একটি ছেলে বা মেয়ে, হ্যাঁ খুব মন দিয়ে কাজ করছে, হ্যাঁ দারুণ কাজ করলো, একদম বিকল্প ভাবনার কাজ করলো, অনেক এগিয়ে থাকা কাজ করলো, আর লেখাটা লিখতে যাবে সেই একটা হয় আমার মতো একটা বুড়োর কাছে, বা আমার থেকেও বুড়ো কারোর বুড়োর কাছে। বাবারে, হ্যাঁ একটু তো তোমার মানে একটা শিল্পীদেরও দায়িত্ব আছে তাদের সমসাময়িক ছেলে মেয়েদের দিয়ে যারা হিস্ট্রিতে অভিজ্ঞ এবং চর্চা করছে লেখানো। তখন আমার মনে আছে, আমি নাম করছি না, আমার একজন ছাত্রীকে এরকম করেছিল, তখন আমি তাকে বললাম যে ঠিক আছে আমাকে ডেকো, আমি ওপেনিং এ আসবো, তোমার কাজ নিয়ে গ্যালারিটাই কথা বলবো।
আমি কথা দিচ্ছি, কিন্তু ক্যাটালগটাই না, তোমার জেনারেশনকে নিয়ে চলো, তোমার জেনারেশনকে নিয়ে চলো। আমি তো আছি, আমি দেখবো, কথা বলবো। এটাও আবার অতটাও বুড়ো হয়নি যে এক্ষুনি আমাকে ইনোভেট করতে ডাকে, তখন বলে তাহলে ইনোভেশন করবো, না 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 না, ডেঞ্জারাস। মানে যেই পলিটিক্যাল নেতারা দুর্গাপুজোর ইনোভেশন করতে যায় আর যেই আর্ট ক্রিটিকরা এক্সিবিশন ইনোভেশন করতে যায়, তুমি জেনে রাখো তাদের ইন্তেকালের সময় হয়ে এসছে, তাদের আয়ু শেষ, এবার আর করেন না। ওই জন্য আমি এখনো পর্যন্ত এক্সিবিশন ইনোভেট করতে যাই না, বাবারে। হ্যাঁ, ওটাকে ঠেলে রাখি যতটা সম্ভব। কিন্তু আমার কথা, মানে এটা সত্যিকারে একদিকে যেমন শিল্পীদের যেমন কাজ কাজ তুমি যে একটা স্বাধীনতা পাচ্ছে, তুমি লেখার একটা স্বাধীনতা দিতে হবে একদম পুরো সম্পূর্ণ। একদম সেটা শিল্পীদের দিক থেকেও, অসীম এটাই বলতে যাচ্ছে, শিল্পীদের দিক থেকে, হ্যাঁ শিল্পীদের দিক থেকেও খুব উৎসাহ দিতে হবে। সরি 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 না, যারা ধরো কিউরেশন করছে, আজকের ডেটে কিউরেটটা যারা কিউরেশন করছে তাদের মানে মানে খুব মানে বুঝতে পারছি না ঠিক যে এই যে কিউরেশন করতে গেলে যে কতটা শিক্ষা দরকার, কি দরকার। হ্যাঁ, মানে এখন তো দেখছি যে চারিদিকেই কিউরেট করছে প্রত্যেকটা শো। হ্যাঁ, সেটা তো দেখো এক্স্যাক্টলি, হ্যাঁ অন্য কারণও আছে, যেহেতু মানে ধরো শো 800 তো ছেড়ে দাও, ধরো তুমি সপরিবারে এবং বন্ধু বান্ধব নিয়ে পুজোর ছুটিতে ধরো মহাবলীপুরম, ম্যাড্রাস ইত্যাদি বেড়াতে যাবে। তোমরা ঠিক করলে যে তোমরা বেশ অনেকটা বড় গ্রুপ হয়ে গেছো, নিজের নিজেরা করবে না, কোনো ট্রাভেল এজেন্টকে দেবে। হ্যাঁ, এরকম আমি দেখেছি, কোনো ট্রাভেল এজেন্ট বলেছে কিউরেটেড ট্রাভেল টু মহাবলীপুরম, ট্রাভেলও কিউরেটেড এখন। হ্যাঁ, মানে কিউরেট কথাটা খারাপ নয়, মানে কিউরেট মানে হচ্ছে যে আরেকজন কোনো ব্যক্তি, আরেকটা কোনো মস্তিষ্ক, আরেকটা কোনো ভাবনায় একটু তোমার কোনো একটা প্রজেক্ট, তোমার একটু কাজকে সাজিয়ে দিচ্ছেন, গুছিয়ে দিচ্ছেন এবং সেই ভাবনাতে আরো রসদ দিচ্ছেন, একটু ঋদ্ধ করছে, সমৃদ্ধ করছেন। এটা খুব সাধারণভাবে কিউরেট করার একটা খুব ভালো দিক আছে। এবং অনেক সময় তুমি যেটা বলছো ঠিকই, যে অতটা ইনভলভ না হলেও নিজেকে কেউ মানে কিউরেট করছি এরকম মনে করেন। ধরো মানে দিক থেকে তো ইনভলভমেন্টটা জরুরি, ধরো আমার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা তো ধরো যারা করছেন তাদেরকে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু উল্টো দিক থেকে এটাও ঠিক, অনেকেই সিরিয়াসলি কিউরেট করছেও, এটাও ঠিক। হ্যাঁ, এই আমি বলছি যে যেইখানটা সিরিয়াসলি কিউরেট করছে হচ্ছে, এবং যারা করছে এখন আমি এই অনলাইনও দেখছি কয়েকটা, এর মধ্যেও দেখলাম এই তোমার লকডাউনের মধ্যে কিউরেটেড শো, একটা ভাবনা চিন্তা তৈরি হচ্ছে, আর্টিস্টের সঙ্গে একটা আদান প্রদান চলছে। হ্যাঁ, অথবা এরকম হয় যে আর্টিস্টরা ওই কিউরেটেড বা একটা কনসেপ্ট থেকে ছবি আঁকবে না, তাদের যা ছবি আছে, যারা এমনিতেই যারা আঁকেন, সেখান থেকে আমি পিক করে সিলেক্ট করে আমি একটা কিউরেটেড শো করবো। অনেক ভাবে করা যায়। হ্যাঁ, দেখো একটা শুধু আমার জিনিস কখনো কখনো মনে হয় যে কিউরেট, কিছু কিছু কিউরেটেড শো এর ক্ষেত্রে মনে হয়েছে কিছু কিছু যে বাচ্চাদেরও এই সিট এন্ড ড্র কম্পিটিশনের মতো। হ্যাঁ, যে এরকম, এবং আমাকে বলেওছে কোনো কোনো গ্যালারি তো অনেক সময় বলেছে যে এরকম একটা সৌমিক একটা টপিক ভেবেছি, এটা দিয়ে একটা কিউরেট করে দেবে। তাহলে কি কিউরেট করবো? বাচ্চাদের সিট এন্ড ড্র আর্ট কম্পিটিশন মানে কি? মানে শিল্পীরা তাদের মতো আঁকেন, হঠাৎ একটা টপিক দিয়ে দিলাম, হ্যাঁ COVID-19, হ্যাঁ এটা দিয়ে একটা টাক ছবি আঁকুন তো, 1 মাস বাদে নিয়ে যাও। আমি এইরকম কিউরেটিং এ ঠিক আমার পছন্দ নয়। হ্যাঁ, বরঞ্চ হতে পারে যদি হয়ও, ধরো তোমার মনে হয় একটা টপিক বেসড একটা কিউরেটেড করবে, সেটাও একটা দীর্ঘ প্রসেসিং লাগে। হতে পারে ধরো আমি শিল্পী, তুমি একজন কিউরেটর, তুমি একটা টপিক নিয়ে এলে, হতে পারে আমি সারা দিতে পারলাম না, বা এখন ওই মুহূর্তে আমি ওটা নিয়ে কাজ করার মতো মন নেই। হ্যাঁ, এরকম আছে, ঠিক আছে দেখি সৌমিকদা এমনি তো আগের কি কাজ আছে আছে, আচ্ছা এটাকে আমি ঢুকিয়ে নিতে পারি, এটা বেশ কাছাকাছি যাচ্ছে, ওটার সঙ্গে চলে যাবে। এই যে জোড়া কাপি দিয়ে কিউরেট করা, এটাও দেখেছি। হ্যাঁ, আদৌ কিউরেটেড নয়, 25টা জিনিসের সঙ্গে টাঙিয়ে দেওয়া, সেটাও কিউরেট। কিন্তু আমি বলছি এগুলো হলো কিউরেটিং এর নামে একটু অকাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আরো বেশি করে আমাদের ফোকাস করা উচিত সত্যিকারের ইনভলভড হয়ে যেখানে কিউরেটিং হচ্ছে, এবং সেটা এখন কম হচ্ছে না, সেটাও ভালো হচ্ছে। আমরা তার সমালোচনা করতে পারি, কোথাও সেটা একটু কমিয়ে আছে, আরো ভালো হতে পারতো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হচ্ছে। এটা নিয়ে কনসিয়াসলি লোক, তুমি যেটা বললে, শিক্ষিত হওয়ার দরকার আছে। কেন কিউরেট করছি আমি, কিউরেটরের রোল কি? এরকম অনেকে ভাবে কিউরেটরের রোল বুঝি শুধু কনসেপ্ট নোট লিখে দেওয়া, তাও নয়, তাকে গোড়া থেকে শেষ অব্দি তাকে ইনভলভ থাকতে হবে। অ্যান্ড
যদি সেটা কিউরেটেড শো হয়, যে শিল্পীরা পার্টিসিপেট করছেন বা একক প্রদর্শনী হলে যে শিল্পী আছেন তাকেও গোড়া থেকে শেষ অব্দি কিউরেটরের সঙ্গে কাজ করতে হবে, সঙ্গে ভাবতে হবে। মানে এটা না একটু অন্য রকমের একটা প্রসেস, এবং আমার মতে খুব ইন্টারেস্টিং প্রসেস। কিউরেটিং তো ধরো আজকে নতুন কিছু নয়, বিদেশে বহু বছর ধরে হচ্ছে এবং খুব সিরিয়াসলি লোকে কিউরেট করেছে, করছে, এবং কিউরেটোরিয়াল আইডিয়াস নিয়ে রীতিমতো কোর্স আছে, পড়ানো হয়, বড় বড় বই আছে, কিউরেটোরিয়াল থিওরিজ, নানা রকমের থিওরি আছে, এবং সেই থিওরিটা কোত্থেকে তৈরি হয়েছে? এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে। মানে এটা একটা বিশাল ইতিহাস তৈরি হয়েছে যেটা খুব ইন্টারেস্টিং। মানে সত্যি মানে ভাবার আছে যে এরকম দুম করে কিউরেট করিয়ে দাও না, কিন্তু কিউরেট করার নামে অ্যাকচুয়ালি কি করতে পারলে ভালো হয়, জিনিসটা কেন করছি। তো এটা আমার কাছে মনে হয় যে অত্যন্ত ভালো একটা আমার কাছে আরেকটা জিনিস, ধরো তুমি বলছো, হ্যাঁ, এবং এগুলো জানছি, হ্যাঁ, অনেক কিছু তো জানা নেই, হয়তো অনেকের অনেক কিছু জানা আছে। আমার মনে হয় কি জানো তো, এগুলো না এখন বোধহয় হাই টাইম চলে এসেছে যে এইগুলো সমালোচনা করা, যে মানে লোককে জানানো যে কিউরেশনটা কি। হ্যাঁ, মানে মানে এখন লোককে জানানো উচিত, ভাই এটা নয়, এইটা এইটা এটা হওয়া উচিত। মানে ওই সেটা ধরো একেবারে যে সেটা নিয়ে চর্চা বা কথাবার্তা হচ্ছে না তা নয়, অন্তত আমি অল্প বয়সীদের মধ্যে, আমার ছাত্রছাত্রীদের মধ্যে দেখি সেটা হতে করছে। হ্যাঁ, সেটা করছে, এবং সেটা ধরো সেটা আরো ছড়াবে আমার বিশ্বাস। হ্যাঁ, মানে আর কিছুদিন বাদে ধরো তুমি আমি তো বুড়োদের পর্যায়ে চলে যাচ্ছি, তোমারও দাড়ি টাড়ি বেশ পেকে গেছে। হ্যাঁ, এই আমরা যখন ওই অর্থে খুব নাম মানে কি বলবো ক্যাটেগরিক্যালি যখন সিনিয়র হয়ে যাব, আমাদের বিশাল দায়িত্ব তখন কিন্তু অসীম। হ্যাঁ, এই চর্চাগুলোকে আরো আরো বেশি করে উৎসাহিত করা। হ্যাঁ, এবং আমার দুটো জিনিস হতে পারে, যত বুড়ো হবো তত রিজিড হতে পারি, অথবা হতে পারে যত বুড়ো হবো তত হয়তো আসলে মনের এবং মনের এবং ভাবনার দিক থেকে আরো হয়তো লিবারেল হতে পারে। হ্যাঁ, আরো না 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 সেটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ঋত্বিকের এই ভাবা প্র্যাকটিস করার মতো। হ্যাঁ, বুড়ো হওয়াটাও প্র্যাকটিস করতে হবে, আবার বুড়ো হতে হতে খুব মনটাকে সতেজ রাখা, উদার রাখা, এবং কনস্ট্যান্টলি অল্প বয়সীরা যেটা উঠিয়ে নিয়ে আসছে, যেটা ভাবনা বলছে, ভুল হোক ঠিক হোক, কিন্তু ওই যে বললাম ওদের চোখে ছানিটা কম। আমার কি রাগ হয় না, দুম করে একটা কিছু বলে দিল, দুম করে বলে এটা ভালো ওটা খারাপ না, কিন্তু কি হয় না আমি না ফেলতেও পারি না, ফেলে দিও না, কারণ জানি না যে ওখান থেকে একটা কিছু ভাবনা আমিও পেতে পারি। বেসিক্যালি তুমি বুঝতেই পারছো শুরু থেকে শেষ অব্দি বারবার খাবারের কথা কেন বলছি, কারণ আমি লোভী মানুষ। সে লোভ খাবারের প্রতি শুধু পায়, আইডিয়ার প্রতি, ভাবনার প্রতি, নতুন নতুন ছবি দেখবো, হ্যাঁ সেটার প্রতি, হ্যাঁ নতুন বিশেষ করে অল্প বয়সীদের লেখাতে, ছবিতে, ভাবনাতে আমি মানে আড়ি পেতে শুনি কলা ভবনে যে কি কিরকম ভাবে কথা বলছে, কি বলছে, কি পেয়ে যাব, কি মণিমুক্ত পেয়ে যাবো তো আমিও জানি না। কিন্তু সেটাকে এটা কেন বলছি তোমাকে বলতে হবে না, তুমি ভালো করেই জানো যে আমাদেরও সিনিয়র একটা সময় গেছে, তারা বড্ড চাপিয়ে দিত আমাদেরকে বলতে দিত। তুমি যখন অল্প বয়সে ছিলে, আমি যখন অল্প বয়সে ছিলাম, বড্ড চেপে চেপে থাকতাম, না হয় ভুল বলবো। হ্যাঁ, আজকেই আমি একটা পোস্ট পেয়েছি ফেসবুকে, আমার একজন অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ মারা গেছেন গতকাল, ব্রিটিশ এক ভদ্রলোক, যিনি ক্রিয়েটিভ এডুকেশন, আর্ট এডুকেশন নিয়ে অত্যন্ত নামী, স্যার কেন রবিনসন বলে। আমি ওনার কিছু লেখা পড়েছি আর কিছু টেড টক শুনেছি, মানে শুনেই পাগলা হয়ে গেছিলাম, ওনার প্রেমে পড়ে গেছিলাম। অসাধারণ, উনি আজ মারা গেছেন, ক্যান্সারে মারা গেছে, অসাধারণ। ওনার যে কোটেশনটা দিয়েছে এটা অসাধারণ, সেটা হলো এটাই, সেটা হলো মিস্টেক করা। মিস্টেক করাটা যদি এনকারেজ না হয়, তাহলে কিন্তু একটা মানুষের ক্রিয়েটিভ যে সম্ভাবনা থেকেই তাকে বাইরে বার করে আনছো। এবং উনি এটাও বলছেন, যেটা কিছুটা হয়তো আমাদের দেশেরও এখনকার ভাবনা বা ব্যবস্থাটার সঙ্গে মিলে যায়, উনি ওনার দেশের পরিপ্রেক্ষিতে বলছেন, ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে বা ইউরোপের পরিপ্রেক্ষিতে, যে বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্রমশ মিস্টেকের সুযোগটাকে বন্ধ করে দিচ্ছে, ভুল করার সুযোগটাকে বন্ধ করে দিচ্ছে। আর ভুল না করতে পারলে, উনি অন্য একটা টকে বলেছিলেন, মিস্টেক ইজ দ্য টুল অফ ক্রিয়েটিভিটি, একমাত্র অস্ত্র ক্রিয়েটিভ হওয়ার। এই মিস্টেকটা মানে আমিও ফেস করেছি এটা গো,
একদম তখন আমি যে সদ্য সদ্য পাশ করে বেরিয়েছি, কোনো একটা কলকাতারই গ্যালারিতে কারোর একটা কাজ দেখে, যে একটু অন্যরকম বিকল্প কাজ দেখে আমি উচ্ছ্বাস প্রশংসা করেছি। তখন একজন সিনিয়র বলেছে, আগে দেখো যার কাজ প্রশংসা করছে, আগে দেখো সেই ড্রয়িং জানে কিনা। আমি নাম করেই বলছি, আমার একজন সিনিয়র দাদা কৌশিক মুখোপাধ্যায়, ঠিক আছে, বম্বেতে থাকে, রবীন্দ্র ভারতীতে পড়েছিল। দেবনাথ দা আছে, দেবনাথ এদের ব্যাচমেট, ইনফ্যাক্ট ইন্দ্রদা দেবনাথ দা সব এক আর কি। কৌশিক দা তারপরে কলা ভবনে মাস্টার ডিগ্রি করেছে, তারপরে একটা জয়েন্ট শোতে গ্যালারি 88 কলকাতায় ওর একটা কাজ ছিল, মোটর গাড়ি চালিত কিছু গাড়ি ঘুরছে ঘুরছে। তখন ইনস্টলেশন শব্দটা এতটা পরিচিতি লাভ করেনি, কিন্তু খুব ইন্টারেস্টিং। আর আমি না ওই গ্যালারির মধ্যেই খুব লাফাচ্ছিলাম, দারুণ দারুণ। কৌশিক আরেকটা কে বন্ধু ছিল, তাকে দেখাচ্ছি, দেখ এটার ভেতরে কিন্তু এরকম ঘটছে ওরকম ঘটছে, নিজের মতো করে ব্যাখ্যা করছি। কৌশিকদাও কিছু বলেনি, হ্যাঁ, আমার মতো করে। হ্যাঁ, খেলনা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া, মানে 2 টাকায় 1 টাকায় কেনা প্লাস্টিকের খেলনা ব্যবহার করছে। তখন আমার মনে আছে, এইবার আর নামটা করছি না, তিনি নেই, ও বেঁচেও নেই, খুব সিনিয়র বিখ্যাত একজন শিল্পী, চিনেনও না আমাকে। আমার পাশে বললেন যে, লাফাচ্ছ ঠিকই, কিন্তু দেখো ছেলেটি ড্রয়িং জানে তো। আমি সে তর্কে যাচ্ছি না, ড্রয়িং জানলে তবে এটা করা যায় কিনা, বা সে এটা করলে আমাকে দেখে নিতে হবে, বাবা ড্রয়িং জানলে, আমি সেটা আলাদা তর্ক, সেটা আরো 1 ঘন্টা লাগবে, আমি সেটাতে যাচ্ছি। কিন্তু আমি এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি, তুমি দেখতে পাচ্ছ একেবারে, আমি তখন অল্প বয়সী একটা ছেলে, হ্যাঁ, সে, এবং দেখেও বোঝা যাচ্ছে আর্ট কলেজেরই পাশ করা একটা ছেলে, তুমি যে কথাটা বলতে দাও না। আমি হলে তো জিজ্ঞেস করতাম যে, ভাই তোমার ভালো লাগছে, কেন ভালো লাগছে গো, কি আছে এর মধ্যে। এই যে কথা না বলতে যে দাবিয়ে দেওয়া, এটা কিন্তু একটা জেনারেশনকে ক্ষতি করে দিয়েছে, সেটা আমরা যেন না করি। মানে আমি তুমি যখন একদম যেন না করি। হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ যদি না হয় এমন কথাও যেন বলে, সারাক্ষণ আমাকে বলতে দিতে হবে, লিখতে দিতে হবে, ঝগড়া হলে হবে, তারপর চাও খাওয়াবে তুমি, কিন্তু এইটা করতে হবে। তবে তুমি যেটা বলছো, আমি যেটা বলছি যে চর্চাগুলো লোকজনের সঙ্গে জানো, শুধু জ্ঞান দেওয়া হয়ে যাবে নইলে। ধরো আমি যদি বলি, হ্যাঁ এভাবে কিউরেট করতে নেই, ওভাবে কিউরেট করতে নেই, আমি কোনো ছাত্রছাত্রীকে বলবো না যে গিয়ে এই জ্ঞানগুলো দাও, আমি সেটাও বলবো না। আমি বলবো যে একটা ডিসকোর্স তৈরি করতে, একটা ডিবেট তৈরি করতে, তর্কেতে যেতে। আর কারোর যদি কিউরেটিং আমার পছন্দের না হয়, আমি তাকে মোটেই বোঝাবো না যে তুমি বাজে করেছো, বরঞ্চ বলবো তুমি কিভাবে ভেবেছো গো এই কিউরেটটা করতে, তোমার কি আইডিয়াটা ছিল। সারাক্ষণ এই আলোচনার পরিসর বার করতে হবে, যেটা কমে গেছে। অনেকক্ষণ হলো, না না সবাই খিদে পেয়ে গেছে, অনেকে কতজন আছে গো, পালিয়ে গেছে না? আর 1 মিনিটের মতো আছে, 2 ঘন্টা হতে। না না 1 মিনিট মানে একজন আছে, মানে দর্শকের কথা বলছি, শ্রোতা। 90 জন আছে এখন। ও 100 জন ছিল, দেখছো 10 জন পালিয়ে গেছে। হ্যাঁ জানতাম। আবার এই যে 90 হয়ে গেল, আবার 91 হবে, এরকম হবে, এরকম করে যাচ্ছে আসছে কেন? এই ক্লাসেও জানো তো আমার, আরে ক্লাসের পরে দেখবে তারা ক্লাস দেখবে, ক্লাস করে, ক্লাসেও দেবে এরা, এরকম ভাবে খুব করে গেল। হ্যাঁ, তো যাই হোক, আমি তো শেষ করতেই হবে। অসীম, খুব ভালো লাগলো কথা বলে। আজ ওটাই হয়, মনে হলো যে কত কথা বলাও হলো না। হ্যাঁ না না ঠিক আছে, হ্যাঁ এইটাই তো, এই যে কথা বলে, আমরা তো এমনি অনেক দূরে দূরে থাকি, হ্যাঁ, এই সবাই মিলে একটা আড্ডা মারলে ভালোই লাগে। আর না, এটা তোমাকে আমি খুব খুব ধন্যবাদ এবং দারুণ প্রশংসা করবো। কবে থেকে তুমি শুরু করেছো এটা, নিয়মিত সবাই, এবং তোমার ভিডিও গুলো সব দেখা যাচ্ছে তোমার বোধহয় এতে অ্যাকাউন্টে গেলে, ইনস্টাগ্রামে যত, যারা যারা দেখতে পাচ্ছে না আমি তাদেরকে বলেছি গিয়ে গিয়ে দেখে নিতে। একদম, আবার আসবো পরের সপ্তাহে, আবার দুজনা পরে জানাবো, এটা 2 দিন পরে জানিয়ে দেবো। ঠিক আছে, পরে জানিও, দেখা হবে। অসীম, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট, টাটা। টাটা, সবাইকে টাটা।